মনে পড়লো। রেকর্ডিং মানে থাকলো, হ্যাঁ হ্যাঁ, বল বল। আচ্ছা, মানে আমি বুঝছেন যখন হচ্ছে দেখতেছিলাম যে ইন্ডিয়ান সিইওরা কেন হচ্ছে মানে ইন্ডিয়ান মানুষগুলা কেন সিইও হয়, এটা যখন দেখতেছিলাম তখন অনেক বড় একটা জিনিস দেখছি কি জানেন, ওদের মধ্যে পার্সিভিয়ারেন্সটা অন্যান্য যে কোনো দেশের মানুষ থেকে অনেক বেশি। কজ দেখা গেছে যে শুধু ইন্ডিয়ানরা যে ইউএসএ তে যায় ব্যাপারটা এমন না, হুম হুম। মেক্সিকানরাও যায়, চাইনিজরাও যায়, বাট তারা না কেউ হচ্ছে ওইখানের কর্পোরেট প্রেশারটা বা একটা প্রবলেম্যাটিক সিচুয়েশনে যে ধৈর্য ধরার যে ব্যাপারটা, এই জিনিসটা তাদের মধ্যে থাকে না। এখন এটা তো হচ্ছে আমি আগেও মেনশন করছি যে হচ্ছে যে ইন্ডিয়ানদের মধ্যে বা আমাদের সাবকন্টিনেন্টাল মানুষদের মধ্যে ওই জিনিসটা আছে যে আমরা ছোটবেলা থেকেই, মানে যে যত ওয়েলদি ফ্যামিলিতেই বড় হোক না কেন, ছোটবেলা থেকেই সবাই না একটা অ্যাডভার্স সিচুয়েশনে বড় হয়েছে। এটা সোশ্য ইকোনমিক্যালিও অ্যাডভার্স, এটা ন্যাচারালিও অ্যাডভার্স, এনভায়রনমেন্টালিও অ্যাডভার্স। আমরা ওই অ্যাডভার্স সিচুয়েশনে যখন আমাদের বেড়ে ওঠাটাই ওইটা, তো আমাদের না পার্সিভিয়ারেন্সটা বা পেশেন্সটা আমাদের একটা ইনস্টিংক্টের মধ্যে মতো হয়ে যায় আর কি। দেখা যায় যে এটা অনেকটা আমাদের ডিফেন্স মেকানিজমের মতো। তো এইটা কিভাবে হেল্প করে ওইটা হচ্ছে যে, ধরেন আমি যদি সাত্যা নাদেলার কথা বলি, মাইক্রোসফটকে যিনি লিড দিচ্ছেন, উনি কিন্তু 20 বছর ধরে মাইক্রোসফটে জব করেন, তারপরও হচ্ছে উনি সিইও হয়েছেন। হুম। তারপর হচ্ছে সুন্দর পিচাইয়ের কথা যদি বলি, যিনি গুগল আছেন, উনি হচ্ছে 2004 সালে গুগলে জয়েন করছিলেন, তারপর উনি সিইও হয়েছেন মেবি 3 বছর আগে বা 2 বছর আগে এরকম। তারপর সেম পেপসিকো এর যে হচ্ছে সিইও ছিল, পেপসিকো এর সিইও মানে বর্তমানে যিনি আছেন উনি, না হলে এর আগের জন, উনিও ইন্ডিয়ান। সো উনি 1994 সালে হচ্ছে পেপসিকো জয়েন করে। সো এই যে ব্যাপারটা যে একটা কোম্পানিতে ঢুকে ওইখানেই পারসিস্টেন্টলি হচ্ছে ল্যাডারটা ক্লাইম করে করে হুম উপরে হুম যাওয়া, হুম। এই জিনিসটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে বেশি। কেন ইন্ডিয়ানরা প্রায়োরিটি পায়? কারণ হচ্ছে যে ইন্ডিয়ার যে ম্যাস পপুলেশনটা যেটা এত বড়, সো ওই জায়গাটাতে সবাই কনসিডার করে যে হচ্ছে এরা তো এত বড় পপুলেশনের একটা কান্ট্রি থেকে উঠে আসছে, এরা অনেক ডাইভার্স মানুষের সাথে মিশছে, এরা অনেক ধরনের মানুষকে হ্যান্ডেল করে আসছে পুরো লাইফ ধরে, এরা একটা অগ্রাধিকার পাবে, এই জিনিসটা আর কি। এইটা তো গেল হচ্ছে পার্সিভিয়ারেন্স। আরো একটা ব্যাপার যেটা আমার খুবই মানে মানে খুঁজতে গিয়ে যেটা হচ্ছে আমি পাইছি, ওটা হচ্ছে যে আমরা কিন্তু এই সাউথ এশিয়ান রিজিয়নের আমরা যারা আছি, আমরা কিন্তু বাই নেচার খুব হাম্বল। না আমরা থাকে না, আমরা মানুষজনকে খুব সম্মান দিয়ে কথা বলি, আমরা একটু ডাউন টু আর্থ হয়ে যাই। ইউরোপিয়ানরা কিন্তু একটু বোস্ট করে, আমরা কিন্তু সাউথ এশিয়ানরা অনেক হাম্বল প্রকৃতির। সবাই, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, আমরা সবাই। সো ওই জায়গাটাতেও হচ্ছে ইন্ডিয়ানরা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পায় তাদের এই এই রেসে বিলং করার জন্য, ওরা অনেক হাম্বল হয়। সো ওদের ওই হিউম্যালিটিটা না মানুষের চোখে পড়ে, যে মানুষটা এত ডাউন টু আর্থ, মানুষটা মানে যেমন আপনি দেখবেন যে সিলিকন ভ্যালিতে সবাই সুন্দর পিচাইকে খুব অন্য একটা রূপে দেখে, কারণ মানুষটা অনেক বেশি ডাউন টু আর্থ। সেম গোজ ফর আদার ইন্ডিয়ান সিইওস অ্যাজ ওয়েল। সো এইটা হচ্ছে আরেকটা কারণ যেটার কারণে হচ্ছে ইন্ডিয়ান সিইও গুলা এত থ্রাইভিংলি তাদের ক্যারিয়ারে উপরের দিকে যায়। আরেকটা হচ্ছে যে মানে যেটা হচ্ছে আমরা দেখি, আমরা কিন্তু হচ্ছে এক ধরনের অ্যাকসেন্ট আছে যেটাকে আমরা ইন্ডিয়ান ইংলিশ অ্যাকসেন্ট বলি। হুম। সো আমরা কিন্তু কখনো বাংলাদেশি বাংলাদেশি অ্যাকসেন্টও বলি না, পাকিস্তানি অ্যাকসেন্টও বলি না, আমরা ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলি। কারণ হচ্ছে ওই পুরা একটা পপুলেশন যখন একটা ল্যাঙ্গুয়েজকে বা একটা অ্যাকসেন্টকে প্রমোট করে, সো ওইটা ওই নামেই যাইতে বাধ্য। সো ইন্ডিয়ানদের ওই অ্যাকসেন্টটা বা ওরা যেভাবে কমিউনিকেট করে, ইট ইজ মানে যেহেতু ইউএসএ তে বা সিলিকন ভ্যালিতে অনেক দেশের মানুষ একসাথে কাজ করে, সো ওরা যেই ইংলিশটাতে কথা বলে যেটাকে আমরা ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলি, ওইটা না অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটার হুম। কারণে তাদের কমিউনিকেশন অনেক ইজিয়ার হয় মানুষের সাথে। এইটাও আর একটা হচ্ছে কারণ যেটার কারণে হচ্ছে ইন্ডিয়ানদের সাথে সবাই কমিউনিকেট করে খুব মানে ইজি ফিল করে আর কি। আর আরেকটা জিনিস যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে যে যেটা বললাম যে পার্সিভিয়ারেন্স যেমন বেশি, অন্যান্য ইন্টারন্যাশনাল এমপ্লয়ীদের থেকে দেখা যায় যে ইন্ডিয়ান এমপ্লয়ি যারা আছে তাদের অ্যাডাপ্টেশনের ক্যাপাবিলিটিটা অনেক বেশি। কোনো একটা অ্যাডভার্স সিচুয়েশনে দে ক্যান কোপ আপ উইথ ইট। এইটার অনেক বড় একটা ফ্যাক্টরস আবারও আমি মনে করি যে এই সাউথ এশিয়ান বেল্টটা আছে আমাদের, আমার মনে হয় যে এটা আমাদের ইনস্টিংক্টিভ, যে আমাদের এই এরিয়ার মানুষজন আসলে অ্যাডাপ্ট করা ছাড়া আর কিছু নাই। মানে ইউরোপিয়ানরা যেভাবে ছোটবেলা থেকে প্যাম্পার্ড হয়ে বড় হয়, আমার মনে হয় না যে কোনো সাউথ এশিয়ান কিড এত প্যাম্পার্ড হয়ে বড় হয়, একটু অ্যাডভার্স সিচুয়েশনে অ্যাডাপ্টেশনের মাধ্যমেই বড় হয়। সো এই সব কিছু না মানে অল অফ দিস থিংস অ্যাডস আপ অ্যান্ড মেক্স আ ইন্ডিয়ান অফিসার সিইও ওয়ার্দি। তো এই অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলোর মধ্যে এই ব্যাপারগুলো আমার খুব চোখে পড়ছে, আর আমার কাছে মনে হয়েছে যে না এই ব্যাপারগুলা
আমার সাইড থেকে যদি আমি দেখি যে কেন ইন্ডিয়ান সিইওরা পুরো ওয়ার্ল্ডটাকে ডমিনেট করতেছে, আমার মনে হয় যে হ্যাঁ, তারা ডমিনেট করার মতো কোয়ালিটি গুলা নিয়েই আছে। এখন একটা জিনিস যেখানে হচ্ছে আমার খুব দ্বিমত, মানে দ্বিমত না, মানে একটা আক্ষেপ বলতে পারেন, সেটা হচ্ছে যে এই কোয়ালিটি গুলো তো একটা বাংলাদেশির মধ্যেও আছে, বাট একটা বাংলাদেশি কেন হচ্ছে ওই পর্যন্ত যাইতে পারতেছে না বা কিছু করতে পারতেছে না। তো এইখানে হচ্ছে একটা অ্যানালাইসিস আমি যেটা দেখলাম, মানে ওদের যে মেজর বা সবচেয়ে টপ নচ যে ইনস্টিটিউট ইন্ডিয়াতে যেটাকে ধরা হয় আইআইটি, এইটাতে হচ্ছে আইআইটির অনেক বড় একটা কন্ট্রিবিউশন, বিকজ আইআইটি নিজেকে তো ম্যাসিভ আর এত ভালো একটা মানে ইনস্টিটিউশনের রূপ দিতে পারছে। এই আইআইটির স্টুডেন্টরাই দেখা যায় যে বের হয়ে ইন্ডিয়াতেও থাকতেছে, কিছু তারা ইন্ডিয়ার স্টার্ট আপ কালচারটাকে লিড দিতেছে, কিছু বের হয়ে ইউএসএ তে যেতেছে, তারা ইউএসএ থেকে লিড দিচ্ছে। আইআইটি হচ্ছে এমন একটা জায়গা, দে আর দ্য মেকার অফ দ্য লিডার্স আর কি। So আমার মনে হয় যে বাংলাদেশে মনে হয় ওইরকম টপ নচ কোন ইনস্টিটিউশন নাই দেখে আমাদের এই পিছিয়ে পড়াটা, মানে ইনস্টিংটিভ ইনস্টিংটিভ বা হচ্ছে রেশিয়াল সব কোয়ালিটিস আমাদের মধ্যে থাকা সত্ত্বেও, জাস্ট বিকজ আমাদের একটা আইআইটির মতো ইনস্টিটিউশন নেই, আমরা পিছিয়ে আছি অনেক রেসে। মেক সেন্স, মেক্স সেন্স, এবং মানে বেশ সাউন্ড স্যাড শোনাইলো ব্যাপারটা যে এত কিছু করার পরে যা শুধুমাত্র একটা আইআইটির মতো প্রতিষ্ঠান নাই বলে আজকে আমাদের এই অবস্থা। আমি কিছু অ্যাড করব, যেটা হইতেছে তোর ইন্ডিয়ানদের সাকসেসের পিছনে যে ফ্যাক্টরস গুলা আমার কাছে মনে হয় বা আমি যেটা পাইছি গবেষণা করে, সেটা হইতেছে যে তোর কমিউনিকেশনের যে ব্যাপারটা বলে, সেখানে আরেকটা পার্সপেক্টিভ কিন্তু এরকম যে ইন্ডিয়াতে যেহেতু এতগুলো রাজ্য, ইন্ডিয়ার কোনো সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ নাই। এভরি মানে কি বলবো, প্রভিন্স হ্যাজ ইজ ওন ল্যাঙ্গুয়েজ। তো ইন্ডিয়ার কমন ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। সো নিজের রাজ্য থেকে বের হইলে ওদেরকে ইংলিশে কথা বলতে হয় অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ। সো ইন্ডিয়ার সবাই কিন্তু ইংলিশটা ভালো জানে। ইভেন ইন্ডিয়ার সাউথের দিকের রাজ্যগুলোতে ইন্ডিয়া কাইন্ড অফ ইংলিশ কাইন্ড অফ একটা মাদার ল্যাঙ্গুয়েজের মতো শেখানো হয়, বিকজ ওরা জানে যে অন্য রাজ্য গেলে ছেলে পেলেদেরকে যখন পাঠাইতে হবে বড় হয়ে উচ্চশিক্ষার জন্য, তখন দে কান্ট ইভেন কমিউনিকেট এ সিঙ্গেল ওয়ার্ড নিজের ভাষায় আর কি। সো ইংলিশটা যেই ভাবে এখন, এটা ওদের জিওগ্রাফিক্যাল কারণেই বলি, ওদের ব্যুরোক্রেটিক কারণেই বলি, আর ওদের মানে প্রয়োজনের জন্য বলি অথবা প্রয়োজন ছাড়াই বলি, ইংলিশটা যেভাবে ওদের রক্তে মিশে গেছে, এটা ওদেরকে অনেক হাই পে অফ করে যখন ওরা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে যেতে চায়। এই ইংলিশে কমিউনিকেশনের স্কিলসটা দেখা যায় যে ওদেরকে অনেক বেশি আগে রাখে, বিকজ আমরা জানি যে একটা সিইও বা একটা লিডারের সবচেয়ে বড় একটা ক্রাইটেরিয়াই হইতে হবে যে সে তার দুই সাইড, তার কাস্টমার, তার ইন্টারনাল স্টেক হোল্ডার, এক্সটার্নাল, তাদের সবার মধ্যে একটা ফ্লো অফ কমিউনিকেশনটা খুব মজবুত ভাবে তার ফ্লো করতে হবে। সোজা কথায় তাকে একটা আইডিয়া পাইলে সেই আইডিয়াটা মানুষকে বোঝাইতে হবে। আমরা খেয়াল করছি যে যখনই একটা প্রোডাক্ট লঞ্চ হয়, তখন একটা সিইও কত সিম্পলিফাই করে একটা জিনিসকে মানুষের সামনে তুলে ধরে, কতটা সুন্দর ওয়েতে তুলে ধরে। সো এই স্কিলস গুলো একটা ম্যান্ডেটরি একটা লিডারের জন্য, যেটা ইন্ডিয়ায় ওরা ইনহারেন্টলি পেয়ে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোর ওদের একটা খুব সুন্দর একটা মিক্সচার হয়, যেটা বাংলাদেশে হয়। বাট ওই যে যেটা বললাম আমাদের আইআইটি নেই, সেটা হইতেছে যে দেখবি যে বেশিরভাগ সিইওরাই কিন্তু তোর আইআইটির কোন একটা থেকে পড়ছে, অথবা আইআইটি না পড়লেও ইন্ডিয়ান কোন একটা ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে পড়ছে। সো দে গ্র্যাজুয়েটেড অ্যাজ এন ইঞ্জিনিয়ার ফ্রম ইন্ডিয়া। ওর পরে ওরা কিন্তু সব ইউএসএ তে চলে আসছে। ওরা ইউএসএ তে এসে যেমন সুন্দর পিচাইয়ের কথা বল বা আগরওয়ালের কথা বল, তারা সবাই কিন্তু স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা করছে। পরবর্তীতে তারা ইউএসএ তে এসে কোন একটা টপ আইভি লিগ বা কোন একটা টপ নচ ইউনিভার্সিটি থেকে হয় এমএস করতেছে বা এমবিএ করতেছে অথবা পিএইচডি করতেছে। তো ওরা দেখা যায় যে এত সুন্দর একটা মিক্সচার করে, ওদের ওদের ওই জায়গায় সবচেয়ে ভালো ইনস্টিটিউশনে পড়ে এসে আমেরিকার আবার একটা ভালো ইনস্টিটিউশন থেকে ওরা পোস্ট গ্রাজুয়েশনটা করতেছে বা পিএইচডি ডক্টরেটটা করতেছে। তো সেটার ফলে হয় কি যে বোথ অ্যাকসেপ্টেন্স হয়। খেয়াল করে দেখে যে এই ছেলেটা আইআইটি তে পড়ছে মানে লক্ষ লক্ষ স্টুডেন্টকে বিট করে ও একটা স্টুডেন্ট ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার দেশের কারিকুলাম এখানে এসে পড়ছে, ওই ইংলিশ কমিউনিকেশনও ভালো। সো আস্থাটা আসলে ওদের সিভিতে অটোমেটিক চলে আসে থ্রু দ্য মিক্সচার অফ ইট। বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়, মোস্ট অফ দ্য কেসে আমাদের যারা গুগলে চাকরি নেয়,
আমি যেটা দেখছি, আমি সবাইকে সেম বলবো না, অনেককেই দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিতে হোক বা বুয়েটে হোক, যেখানে পড়ুক, এই দেশে আন্ডার গ্রেড বা পোস্ট গ্রেড করে তখন ওরা গুগলে যাচ্ছে। তো এইটা আমরা অনেক সাধুবাদ করছি, বাট আমরা এটা বুঝতেছি না যে সে যেখানে যাচ্ছে তার কিন্তু একটা লিমিটিং ফ্যাক্টর চলে আসছে, মানে সে খুব আলটিমেটলি খুব গ্রো করবে না। সে হয়তো একটা ডিভিশনকে লিড করবে, বাট হি কান্ট লিড দ্য পুরা গুগল যদি না সে আমেরিকার কারিকুলামে সে পড়াশোনা শেষ করে, বিকজ আমেরিকানদের আহ, আশা ভরসার জায়গাটা তার আগে হইতে হবে। সত্য নাদেলাকে এত এত আমেরিকানকে ছেড়ে সত্য নাদেলার হাতে মাইক্রোসফট তুলে দেওয়ার পিছনে বিল গেটস এর মতো একটা লোকের ইনাফ রকমের কনফিডেন্স ছিল, এনাফ রকমের রিজন, লজিক্যাল রিজন ছিল বলেই সে সত্য নাদেলাকে দিছে। সুন্দর পিচাইটাও সেম সেম ক্ষেত্রেই হয়েছে, সবার ক্ষেত্রে সেম কাজ করতেছে। এখানে বুঝতে হবে দেয়ার আর সো মেনি ভ্যালিড রিজনস বিহাইন্ড হ্যান্ডিং ওভার এ হোল আমেরিকান কোম্পানি টু এ সামওয়ান ফ্রম ইন্ডিয়া। এ একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোর ডাইভার্সিটির ব্যাপারটা যেটা বললি যে ইন্ডিয়ারা প্রচুর ডাইভার্স দেখে। আমি ডেলয়েটের একটা স্ট্যাটিস্টিক্স দেখতেছিলাম, যে ডেলয়েটের একটা স্ট্যাটিস্টিক্সে উঠে আসছে যে 70% অফ দ্য আন্ডার কমান্ড পিপল মনে করে যে তাদের লিডার যদি একটা ডাইভার্সিফাইড কালচার থেকে আসে, তাহলে এই ওয়ার্ক প্লেস কালচারটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি মোটিভেটিং এবং ইন্সপায়ারিং হবে। মানে সোজা কথা, দে উইল লাইক দ্য কালচার অথবা দে উইল লাইক দ্য অফিস ইফ দে হ্যাভ এ বস ফ্রম দ্য ডাইভার্সিফাইড কালচার। এবং একটা বড় অংশ রিজেক্ট করে দিছে এই নোশনটা যে একটা ডাইভার্সিফাইড কালচার থেকে তাদের বস আসবে না, এটা তারা চাই না। এটা আই গেস 46% মানুষ এরকম বলছে। তো এটা একটা ব্যাপার যে ডাইভার্সিটিটা ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা শক্তি, যে ইন্ডিয়াতে একই সাথে একটা সাইডে রোদ হয়, আরেকটা সাইডে বৃষ্টি হয়, একটা সাইডে স্নো পড়ে। সো এই ডাইভার্সিটিটা আসলে ইন্ডিয়া জিওগ্রাফিক্যালি অনেক বেশি স্ট্রেংথ দেয় যে কোনো ক্ষেত্রে। আহ, এটা একটা ব্যাপার। আরো কিছু পয়েন্ট টয়েন্ট পাচ্ছিলাম, যেমন ধর যে তোর আহ 90s এর দিকে লট অফ পিপল হ্যাভ মাইগ্রেটেড টু ইউএসএ। সো তারাই কিন্তু এখন বিভিন্ন কোম্পানিগুলো লিড করার মতো সিচুয়েশনে আসতেছে। সো আমাদের দেশের ছেলেপেলে এখন বের হয়ে যাচ্ছে ইউএসএ তে। তারা গুগল লিড করতে হয়তো করবে, বাট সেটা করতে অনেক দিন বাকি। বাট ইন্ডিয়া হ্যাজ এ পাইপলাইন, ওই পাইপলাইনটা ইন্ডিয়া গড়ে ফেলছে সেটা অনেক দিন আগে থেকে। সো দেখা যায় যে ইন্ডিয়া যেই পর্যায়ে একটা যেই রকমের রিসোর্স নিয়ে রেডি টু দ্য কোম্পানি, যে আই হ্যাভ দিস দিস অ্যান্ড দিস, সেটা অন্যান্য কোম্পানি রেডি না। তুই যে পারসিভিয়ারেন্সের কথাটা বললি, এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করবো যে ডেফিনেটলি দ্যাট ইজ ভেরি ট্রু। আমাদের ছোটবেলা থেকেই বাংলাদেশের, আমি এখনো জব কালচারে ঢুকি না, এই কথাটা আমার বলাটা বেয়াদবি শোনাবে, বাট আমি খেয়াল করছি যে জব সুইচিং মেন্টালিটিটা খুব বেশি থাকে। জব সুইচিং ইজ গুড আনটিল আনলেস যেটা তোমার জন্য খুব ডিস্ট্রাকটিভ না হয় কারোর জন্য। বিকজ জব সুইচ করাটা বেশিরভাগ এমপ্লয়িরা খারাপ ভাবে নেয়, বিকজ ইউ ক্যান নট বি পারসিস্টেন্ট উইথ এ, মানে কনসিস্টেন্ট উইথ এ পার্টিকুলার কোম্পানি, সো হাউ ক্যান ইউ বি কনসিস্টেন্ট উইথ ইউর ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তো আহ, আজকে জাভেদ পারভেজ স্যারও বলতেছিল যে একজন জিজ্ঞেস করছে যে আমি যদি রবিতে ঢুকে গ্র্যাজুয়েট ট্রেনিং প্রোগ্রাম থেকে বিসিএস এর প্রিপারেশন নেই, তাহলে হাউ, মানে রবিকে আমাকে কোনো লেনিয়ান্ট লেনিয়ান্স দিবে কিনা বা লেনিয়ান্স দিবে কিনা বা ইয়া দেখাবে না। উনি বলতেছে যে যে বিসিএস ক্যাডার হইতে চায় তার বেসিক্যালি রবিতে আসারই তো দরকার না, বিকজ 2 দিন পর চলে যাবে। এটা রবির একটা ইনভেস্টমেন্ট, যে 2 দিন পর চলে যাবে, ওর পিছনে রবি কেন ইনভেস্ট করবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জব করে বিসিএস প্রিপারেশন নেওয়াটাই টাফ। সো ইটস এ লুজ লুজ সিচুয়েশন টাইপের। সো বলতেছিল যে এটা তাহলে তার জন্য একটা বেস্ট ফিটই না যদি তোমার একটা লং টার্ম কমিটমেন্ট না থাকে। সো এটা একটা ব্যাপার যে জব সুইচিং গুলো ইজ গুড যদি সেটা মিনিংফুল হয়। জাস্ট এক জায়গায় অনেকদিন আছি, ভালো লাগতেছে না, একটু টেস্ট দরকার ডিফারেন্ট, এটার জন্য সুইচ করাটা একটা কোম্পানির কখনোই বড় পদে যাওয়ার জন্য ইজ নট এ গুড মুভ আর কি। আহ, ইয়ার যে সিইও, আই গেস ওনার নাম শান্তনু নারায়ণ, অ্যাডোবের যে সিইও, ওনাকে অনেক বেতনে অন্যান্য কোম্পানি থেকে অফার করছিল উনি যখন জবের মিডল লেয়ারে ছিল, বাট পরবর্তীতে সে সেটা ডিক্লাইন করে দিয়েছে এবং সেটার ফলস্বরূপই পরবর্তীতে তাকে অ্যাডোবের সিইও বানানো হয়েছে। সো ওইটাই আর কি, যে লেগে থাকা মেন্টালিটিটা আমরা যে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বলি বা কোনো একটা ভালো কাজ করার ক্ষেত্রে বলি, সেটাই শুধু না, লেগে থাকাটা পেজ অফ এভরিওয়ার আই সি। তো এটাই আর কি। আর আইআইটির ব্যাপারটা তো অবশ্যই আছে, আইআইটি একটা ভরসার জায়গা হয়ে গেছে।
ইউএস পলিসি মেকারদের কাছে, কোম্পানির পলিসি মেকারদের কাছে বা বোর্ড অফ ডিরেক্টরদের কাছে যে না এই জায়গা এই ছেলেটা যদি এখান থেকে আসে তাহলে বোঝা যায় যে তার মধ্যে পারসিভিয়ারেন্স আছে, তার মধ্যে ডাইভার্সিটি আছে, তার মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে। সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কমন, যেটা তুই সাউথ এশিয়ান বলে টার্ম করতেছিলি, সেটা হচ্ছে যে আমরা অনেক স্ট্রাগলিং নেশন, ইন্ডিয়া বাংলাদেশ দুইটাই। আমরা ঝড় বৃষ্টি রোদ বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এগুলা পার করে বড় হই। যেহেতু আমাদের ইকোনমিক্যাল পাওয়ারটা কম, সো আমরা একটু হাম্বল হইতে বাধ্য হই টুয়ার্ডস ইউনাইটেড নেশন বলি আর টুয়ার্ডস দ্য গ্র্যান্টিং ডেভেলপড নেশন বলি। সো আমাদেরকে হাম্বল হয় ফ্যামিলিও শিখায়, অথবা জাতিগতভাবে আমাদেরকে বুঝাইতে হয় যে আমরা অতটা শক্তিশালী কেউ না, সো উই নিড টু বি হাম্বল টু গেইন দ্য সাপোর্ট ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তো সবসময় বাংলাদেশ বা ইন্ডিয়া এই পলিসিগুলো মেনটেন করে আসছি, কিন্তু সো দেখা যায় যে ওই ব্যাপারটাই আমাদেরকে বাইরের দেশের কাছে অনেক ইয়ে করছে। এখন আইমান উই শুড বি মানে কনসিডারিং দ্য ফ্যাক্ট যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কোন কোন ব্যাপারগুলো কমন আর কোন কোনগুলো আনকমন। কমন গুলাতে কিন্তু আমাদের অলরেডি আমরা এজে আছে, যেমন তুই একসেপ্টেন্সের বিষয়টা বা কষ্ট করার ব্যাপারটা বা চেঞ্জের মধ্যে দিয়ে যাওয়ার ব্যাপারটা, স্ট্রাগল করার ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কমন হচ্ছে। আমরাও জাতিগত হিসেবে এরকম সাউথ এশিয়ান কান্ট্রিতে আমাদের ডাইভার্সিটিটা কম, এটা ট্রু, ডাইভার্সিটিতে আমরা কম পিছিয়ে আছি, বাট ওইখানে একসেপ্টেন্সে কিন্তু আমরা ঠিকই ইন্ডিয়ার সাথে সাথে পাল্লা দিতে পারবো। আমাদের ছেলেপেলে অনেক কষ্ট করতে রেডি, আমাদের মানুষজন অনেক বেশি পরিশ্রম করেই স্বাভাবিক, তারা অনেক হাম্বল। তো এদিক থেকে আমরা আগাইছি। সো হোয়াট উই ডোন্ট হ্যাভ ইজ আইআইটি একদিক থেকে, আরেক দিক থেকে যদি আমি বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কারিকুলামে অনুপস্থিতি, এটা অনেক বেশি হওয়া দরকার। নাম্বার 3 যদি বলি যে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ইন্ডিয়ান সিও কিন্তু এক একজন ইঞ্জিনিয়ার অ্যান্ড দে লেটার অন দ্য লিড এ কোম্পানি। সো আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যারা যে কয়জন ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট বের হয় তারা কয়জন লিডিং একটা লিডার হিসেবে নিজেদেরকে চিন্তা করে বা তাদেরকে ওইরকম বানানো হয়। সো ঘুরে ফিরে কিন্তু আমরা লিডার তেমন প্রডিউস করতেছি না, আমরা আন্ডার কমান্ড প্রডিউস করতেছি যে একটা অ্যাপ বানাইতে পারবে, বাট যে একটা নতুন একটা ডিসিশন নিতে পারবে সে ধরনের লোকজন খুব কম। সো ওদের মধ্যে কমন একটা ব্যাপার ছিল যে আমি খেয়াল করতেছিলাম যে ওরা সবাই যখন যে কোম্পানিতে ঢুকছে, যেখানটাতেই ঢুকছে কেন, তারা সেখানেই একটা ইদার একটা প্রজেক্ট বা একটা নতুন ইনিশিয়েটিভ তারা লিড করছে। যেমন গুগল ড্রাইভ এবং আই গেস গুগল ম্যাপসের গুগল ক্রোম অ্যান্ড গুগল ড্রাইভ, এই দুইটার ডেভেলপমেন্টের পিছনে সুন্দর পিচার অনেক অবদান। অ্যান্ড লেটার অন সুন্দর পিচাই ডেভেলপড ক্রোম বুক। তো এটা থেকে শুরু করে তোর সত্য নাদেলাও যখন গেছে নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করছে। সো ইটস অল অ্যাবাউট যে একটা জায়গাতে আমি যখন ঢুকছি তখন আমি ওই জায়গাটাতে নতুন কি নিয়ে আসতেছি, রাদার দেন আমাকে কেউ বলতেছে তুমি এটা করো, রাদার দেন আমিও বলতেছি যে এটা তো এইভাবে পসিবল, গুগল ড্রাইভের মাধ্যমে গুগলের এই সুবিধা হইতে পারে। সো ইনিশিয়েটিভটা নেওয়াটা ওয়ার্ক প্লেসে এটা খুবই ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয় যে কোনো জায়গায়, যেটা ইন্ডিয়ানরা করছে। বাট আমাদের দেশের মানুষজন কেন জানি এখন সে একটা ফিক্সড মেন্টালিটিতে থাকে যে কেউ বললে করবো, এর আগে করবো না, এটা আমাদেরকে পিছিয়ে রাখছে। সো যাই হোক, there are a lot of things আর আরো যদি কিছু পয়েন্ট অ্যাড করি বাংলাদেশিদের, সেটা হচ্ছে যে বিসিএস সেন্ট্রিক মেন্টালিটি, অনেক লিমিটেড গোল, এবং গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারাটাকে একটা বিশাল মাইলস্টোন হিসেবে দেখা। আমরা অনেক ছোট করে চিন্তা করি যে গুগলে চাকরি পাইলে আমরা অনেক হাইপড হই, কেন মানে আমাদের এই পাশের দেশ থেকে গুগলের সিও আমরা কেন গুগলে চাকরি পাওয়াটাকেই দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ভাবি বা এত। হ্যাঁ ঠিক আছে, উই শুড অ্যাপ্রিসিয়েট, বাট আমার কাছে মনে হয় যে উই লিমিট আওয়ার ড্রিমস আর কি। এক্স্যাক্টলি, আমি হচ্ছে ওই দিন একটা খুব সুন্দর একটা কোট পড়ছি, কেউ একজন বলছে যে ইফ ইউ শুট হাই I don't have any problem if you shoot high and fail, but I have serious issues if you shoot low. Sorry, I don't have any problem if you aim for the high and fail, but I would have serious problem if you aim for the low and get it. মানে কথাটা আমার কাছে খুবই রিলেটেবল লাগছে যে হ্যাঁ মানে শুট ফর দ্য হাইয়েস্ট ওয়ান,
তারপর হচ্ছে মানে ওই যে বলে না শুট ফর দ্য স্টার্স, ইউ উইল অ্যাট লিস্ট ল্যান্ড অন দ্য মুনস। ব্যাপারটা ওইটাই আর কি, যে আমরা এই জিনিসটাকে এত বেশি সেলিব্রেট করি যে গুগলের ইঞ্জিনিয়ার হওয়াটা। এখন আমি কোনো কিছুকে ছোট করে দেখতেছি না, উইথ অল মাই ডিউ রেসপেক্ট। গুগলে হচ্ছে আমি যতটুকু জানি 80 জন হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার আছেন, তাদের মধ্যে আমাদের জাহেদ সবুর ভাইও একজন। এটা অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট, বাট এই অ্যাচিভমেন্টটাকেই যে আমাদের সব অ্যাচিভমেন্টের লাস্ট সীমাটা বানানো, এই জিনিসটা আমার পছন্দ না আর কি। মানে আমাদের চিন্তা থাকা উচিত যে আচ্ছা ঠিক আছে, জাহেদ সবুর ভাই হচ্ছে 80 জন চিফ 80 জন ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন, নাও হোয়াট, আমরা এখন জাহেদ সবুর ভাইয়ের কাছ থেকে আরো কি এক্সপেক্ট করতে পারি? বাট আমরা না মানে উই ডোন্ট লুক আপ টু, আমরা মনে করি যে আচ্ছা অতটুকু গেছে, ভাই অনেক গেছে, থাক, আর দরকার নেই। ওইটাই মানে আমরা কেন জানি অনেক বেশি সেলফ ফুলফিলিং। মানে সেদিন ইসের সময় বলতেছিল, আহ আমরা স্টেডিয়ামে খেলা দেখতে গেলাম, তখন কিছু দর্শক বলছিল মানে দে আর নট, আমার কাছে মনে হয় নাই যে তারা খুবই ওয়েল এডুকেটেড এবং তারা এত ক্রিটিক্যাল থিঙ্কার, বাট তাদের কথাবার্তা গুলা বেশ আমার খুব মাথায় ধরছে। সেটা একজন বলতেছিল যে ভাই আমরা জাতি হিসেবে এত কম চাই। মানে ফার্স্টে মানুষ চাইতেছিল যে বাংলাদেশ যাতে জিতে, তারপর চাইতেছে যে মানুষ যাতে আত্মসম্মানের সাথে জিতে। এটা মেক সেন্স যে খেলার গতির সাথে তো আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। বাংলাদেশ হারতেছে, এখন আমি তো আই ক্যান এক্সপেক্ট যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে। সো আই ক্যান এক্সপেক্ট, এটা আমি বুঝতেছি। বাট থিং ইজ যে আহ, যখন আমি দেখতেছি যে নিজেদের মাঠে আমি একটা সিরিজ হারতেছি, বাট তার আগে 2টা সিরিজ আমি জিতছি, তখন আমার বোঝা উচিত যে কেন সিরিজটা হারতেছে এবং এটা থেকে বের হওয়ার উপায় কি, এগুলো নিয়ে কথাবার্তা হওয়া উচিত। বাট মানুষ দেখলাম খুব সেলফ ফুলফিলিং হয়ে যাচ্ছে, এটা 6 মারছে ওইটাতেই তারা মানে তারা ওইটা নিয়ে খুশি যে না আজকে একটা বলার একটা 6 মারছে বা একজন একটা 5 উইকেট পাইছে। তো আমরা জাতি হিসেবে আমার কাছে অলওয়েজই মনে হয়েছে যে আমাদের চিন্তা ভাবনা কেন জানি একটু সীমিত লেভেলেই ঘোরাফেরা করে, এবং আমরা অ্যাকচুয়ালি অনেক বড় করে চিন্তা করতে পারি না। ট্রু। আর ভাই এই জিনিসটা না একটা সাইড আছে, এই যে ইন্ডিয়ান সিইওস, এই পুরো ব্যাপারটার আরেকটা সাইড আছে। হুম হুম। মানে কিছু কিছু ইন্ডিয়ান যারা হচ্ছে ইন্ডিয়াকে লিড দিতেছে তাদের স্টার্ট আপের দ্বারা, মানে ইন্ডিয়ান থট লিডার যারা, তারা হচ্ছে এই জিনিসটাকে না খুব মানে ডিটেস্ট করে যে ইন্ডিয়ান সিইও রা হচ্ছে ইউএসএ তে লিড দিতেছে। মানে তারা এই জিনিসটা একনলেজই করতে চায় না, তারা বলে যে হচ্ছে তারা তো ইন্ডিয়ান না, তাদের কাছে তো কোনো ইন্ডিয়ান পাসপোর্ট নাই, তারা এখন ইউএস এর সিটিজেন, কেন ইন্ডিয়ান বলা হয় তাদেরকে? সো আমি দেখলাম এই জিনিসটা, মানে যখনই একটা ইন্ডিয়ান সিইও নিয়ে হাইপ উঠে না, একটা একটা পোর্শন হচ্ছে ওদেরকে অনেক বেশি ইয়া করে, তোষামত করে, আরেকটা পোর্শন হচ্ছে যারা ইন্ডিয়ান থট লিডার, তারা এই জিনিসটাকে খুব হাইলি ডিটেস্ট করে যে ওরা তো ইন্ডিয়ানই না, দে দে ডোন্ট ইভেন হ্যাভ এ ইন্ডিয়ান পাসপোর্ট, তাদের কাছে ইউএস এর পাসপোর্ট। এইটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস, মানে একটা মেন্টালিটি, একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যেটা আসলে জাতিভেদে সব দেশের মানুষের মধ্যে আছে, বাট সাউথ এশিয়ানদের মধ্যে একটু বেশি আছে, আমি যেটা মনে করি এটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি। এই জিনিসটা কি, মানে অন্যজনের সাকসেসের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করা, যে আমি ফেনীর মানুষ, ফেনীর একটা ছেলে হচ্ছে কালকে গুগলের সিইও হয়েছে, আমি এটা নিয়ে খুব প্রাইড নিব কারণ আমিও তো ফেনীর। তো এই যে মানে অন্যজনের সাকসেসে হচ্ছে ইয়া করা, অন্যজনের সাকসেসে নিজে খুব ডিলাইটেড ফিল করা, এই জিনিসটাকে সাইকোলজিক্যাল টার্মে বলে যে বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি। সো ওই ইন্ডিয়ান থট লিডাররা মোস্টলি হচ্ছে সব মানুষ, মানে যারা হচ্ছে ইন্ডিয়ান সিইওরা ইউএসএ লিড দিতেছে এমন কথাবার্তা বলে, তাদেরকে এটাই বলে যে স্টপ বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি, ওরা ইন্ডিয়ান না। আমি তো পার্সোনালি অ্যাটাকড, এমন আমি তো মাঝে মাঝে পোস্ট দিই যে আমার ওই ভাই এই করছে, আমি তো একটু আগে স্টোরি দিলাম, তাহলে আমি ওকে না, বাস্কিং একটা ইন তো হচ্ছে, রিফ্লেক্টেড গ্লোরি। হ্যাঁ। না এইটা হচ্ছে ভাই আসলে মানে দেয়ার আর ডিগ্রিজ অফ ইট। আপনি কারোর প্রতি প্রাউড ফিল করে কালকে যদি আপনি কিছু করেন, আই উইল বি দ্য মোস্ট প্রাউড ওয়ান, তাই না? সো আপনি যদি কারোর প্রতি অ্যাট্রাক্টেড বা কারোর প্রতি আপনার ভক্তিটা থেকে, অ্যাডমাইরেশন থেকে যে আপনি ব্যাপারগুলো বলেন, ওইটা ডিফারেন্ট ইস্যু। দ্যাট ইজ নট বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি। হোয়াট বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি ইজ, কিশোর যখন হচ্ছে মাস্টার শেফ জিতলো, তাকে নিয়ে বাংলাদেশের মানুষের হাইপটা হচ্ছে বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি। কারণ একটা ছেলে বা একটা মেয়ে যার কিশোরের সাথে কোনো ধরনের সম্পর্কই নাই, পরিচিতি নাই, কিছু নাই, জাস্ট বিকজ সে একজন বাংলাদেশি বংশভূত, এই জন্য তাকে নিয়ে কনস্ট্যান্ট প্রেইজ করা ইজ ওকে, বাট তাকে নিয়ে হাইপ
করাটা, দ্যাট ইজ আসলে বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি। এবং এই মানে মানুষরাই আপনি কিন্তু আপনি উনি ব্যাপারটা বুঝছেন, কোনো ক্লোজ অ্যাসোসিয়েশন কিন্তু নাই। না থাকলে, এবং তার থেকে বড় ভয়াবহ ব্যাপারটা হইতেছে যে তোর এই কিশোর যদি মাস্টার শেফে না যাইতো এবং সে যদি কোনো একটা ইদার ক্ষতির কারণ হইতো অথবা না হইতো, কি করছে রান্না করে, এটা কোনো কাজ? বিদেশে গেছে, দেশের ব্রেন ড্রেন করে এখন রান্না করতেছে, আর কিছু পারে না নাকি? পারে না দেখে নানো। সো এটাই আর কি, মানে রান্না করাটা কিন্তু আমরা তো হাইপ ছিল না কোনো কালে। কিশোর মাস্টার শেফের মতো প্ল্যাটফর্মে গেছে বলেই আমরা রান্না করণ নিয়ে তখন বিশাল লাফালাফি, যে ওয়াও কি সুন্দর আমাদের এই। বাট আবার আমি আই গেস পডকাস্টে তো বলছি, এটা নাকি আমি জানি না আমি কোথায় বলছি, যে কিশোরের যেই ডিশ নিয়ে পোলাপাইন খুব বেশি গর্বিত, সেই ডিশ আবার ফ্রেন্ডরা বাসায় আসলে রান্নে সেই ওর মায়ের উপর চিল্লাইতো যে তুমি এটা কি রান্নছো, আলু ভর্তা কেউ খায়। So, হুম, something এক্স্যাক্টলি। like আর this. এখানে আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। মানে এই ব্রেইন ড্রেইনটা যখন শুরু হয়, মানে ইন্ডিয়ান সিইওরা, মানে ইন্ডিয়ান, বারবার সিইও বলে ফেলছি, ইন্ডিয়ান অফিসাররা ওই ইউএস এর কোম্পানিগুলোর সিইও হচ্ছে, এই ট্রেন্ডটা যখন শুরু হয় তখন ইন্ডিয়ান থট লিডাররা অনেক টেন্স ছিল এই কারণে, কারণ ইউএসএ আর ইন্ডিয়া তো হচ্ছে এই দিকটাতে, টেকনোলজিক্যাল দিকটাতে অনেক বড় কম্পিটিটর একজন আরেকজনের। সো হুম ওরা হুম। এই জিনিসটা নিয়ে অনেক টেন্স ছিল যে আমাদের দেশ থেকে এত ব্রেইন ড্রেইন কেন হচ্ছে। এই সত্য নাদেলা আমাদের দেশে থাকলে তো আজকে আরেকটা কোম্পানিকে সে দাঁড় করাইতে পারতো। এই সুন্দর পিচাই আমাদের দেশে থাকলে তো আজকে আরো বড় কিছু করতে পারতো। তো যখন ওরা ব্রেইন ড্রেইনটা দেখলো না, তখন হচ্ছে ইন্ডিয়া কিছু স্টার্ট আপ প্রোগ্রাম শুরু করে, থাকে না গভর্নমেন্টের ফান্ডে যে স্টার্ট আপ গুলা হচ্ছে ফান্ডেড হয়, স্ট্যান্ড আপ ইন্ডিয়া নামে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, তারপর বিভিন্ন নামে হচ্ছে তারা বিভিন্ন প্রজেক্ট শুরু করলো। এটা হচ্ছে প্রায় 6 থেকে 7 বছর আগের কথা। এখন আপনি যদি দেখেন, ইন্ডিয়া কিন্তু সাকসেসফুলি অনেকগুলা ইউনিকর্নের ওনার, মানে একদম ইন্ডিয়াতেই বড় হওয়া, ইন্ডিয়াতেই গ্রোন আপ হওয়া, ইন্ডিয়ার বিভিন্ন স্টার্ট আপ। আমার মনে হয় যে সবকিছুরই যেমন একটা ভালো আর খারাপ দিক আছে, আমার মনে হয় যে ইন্ডিয়ান এই সিইওদের এই যে ব্রেইন ড্রেইনটা না, এই ব্রেইন ড্রেইনটার সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে নিচে হচ্ছে গভর্নমেন্ট বা ইন্ডিয়ায় যারা বসবাস করতেছে তারা, যে না এখন আমাদেরও কিছু একটা ক্রিয়েট করতে হবে। সো গভর্নমেন্ট যখন এই আর্জেন্সিটা ফিল করছে, তারা ফান্ড করছে স্টার্ট আপ গুলোকে। এখন ইন্ডিয়াতেই ওয়ো, তারপর হচ্ছে আনএকাডেমি, তারপর হচ্ছে বাইজুসের মতো মানে ইউনিকর্ন স্টার্ট আপ গুলো হচ্ছে এখন দাঁড়াইতে পারছে। ইন্ডিয়ার স্টার্ট আপ কালচারটা এখন অনেক অনেক সুন্দর। ওদের ব্যাঙ্গালোর তো অলমোস্ট সিলিকন ভ্যালি বলা হয় ওদেরকে, ব্যাঙ্গালোর অনেক বড় এক্স্যাক্টলি, একটা হ্যাঁ। আইটি হাব হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে যারা বিপক্ষে তারা মোস্টলি ব্রেন ড্রেনটা হচ্ছে ওদের পয়েন্ট, যে ওর দেশে হ্যাঁ। থাকলেই ভালো হতো। এখন আমার একটা পয়েন্ট আছে, সেটা হইতেছে ধর আহ, ও দেশে থাকলে কি করতো, একটা স্টার্ট আপ করতে পারতো। কিন্তু আমার কথা হচ্ছে যেই ছেলেটা বা মেয়েটা বা যেই হুম লোকটা হুম হুম স্টার্ট আপ মাইন্ডেড না, যে চাকরি করবে জীবনে, তার হুম জন্য কিন্তু লাইফের বেস্ট চাকরি হইতে পারে গুগলের সিইওর চাকরি বা যে কোনো হুম কোম্পানির হুম সিইওর হুম চাকরি। সো হুম উনি হুম কিন্তু ওনার সাইডে ঠিক আছে। সে যদি স্টার্ট আপ মাইন্ডেড, সে যদি বিদেশিকে একটা স্টার্ট আপ করতো, তখন আমি বলতে পারতাম যে স্টার্ট আপটা যদি বাংলাদেশ বেসড হইতো, তাহলে চাকরিগুলো বাংলাদেশে আসতো বা সরি ইন্ডিয়ায় আসতো বা ইন্ডিয়াতে থাকতো টাকাটা। বাট আমার কথা হইতাছে যে ভাই, ঠিক আছে উইথ মানে ব্রেন ড্রেনের ব্যাপারটা অনেক সলিড, এমনও তো হইতে পারে যে সে অন্য কিছু করতে পারতো। বাট আমার কাছে মনে হয় না যে যে লোকটা চাকরিজীবী মেন্টালিটি নিয়ে সারা জীবন কাটাইছে, সে ইন্ডিয়াতে থাকলে বা বাংলাদেশে থাকলে বা তার নিজের দেশে থাকলে সে স্টার্ট আপ টাইপের কোন একটা কোম্পানি ফর্ম করতো, রেদার সে কি হইতো, দেশি একটা কোম্পানির সিইও হইতো। এখন দেশি একটা কোম্পানির সিইও হওয়ার থেকে একটা বিগ ফাইভের কোম্পানির সিইও হওয়াটা কিন্তু একটা দেশের জন্য ব্রেন ড্রেনের দিক থেকে চিন্তা করলে কিছু লস হইলে, এমনি অন্য দিক থেকে কিন্তু চিন্তা লাভ আছে। হুম মার্কেটের দিক থেকে প্লাস ওই দেশের ছেলেপেলেদের অনুকরণ হিসেবে হোক, কিন্তু একটা বড় লাভ। এটা হুম 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 ইনট্যাঞ্জিবল বেনিফিট কিন্তু ওই দেশের শিক্ষা প্রতিষ্ঠান বলবা সবার জন্যই। যে যখন প্লাস ওই প্রতিষ্ঠানটা আইআইটির ভ্যালুই তো অনেক বেশি বেড়ে গেছে যখন সিন্ধু পিচার চেয়ার দা গুগল। তো আমার কাছে মনে হয় এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যেটা আমি অ্যাড করবো ইন্ডিয়ানদের ইয়ার ক্ষেত্রে, যে পৃথিবীতে তুই যদি চিন্তা করো যে কোনো জিনিসের মার্কেট চলে আসে চায়না আর ইন্ডিয়ান, এবং পৃথিবীতে প্রতি 7 জন মানুষের একজন ইন্ডিয়ান। দিস ইজ স্ট্যাটিস্টিক্স, যেহেতু 700 মানে হুম 700 হুম কোটির মধ্যে 100 কোটি ইন্ডিয়ান। সো পৃথিবীতে সবচেয়ে বড় দুইটা মার্কেট হচ্ছে চায়না আর ইন্ডিয়া। এর মধ্যে চায়না আর চায়নাতে নাই ইন্ডিয়া। ফেসবুক, নাই গুগল, নাই ইউটিউব, নাই কিচ্ছু নাই চায়নাতে। সো ইন্ডিয়া ইজ দ্য অনলি ওয়ান বিগ মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। এখন
এটাও একটা পয়েন্ট যে ইন্ডিয়ান সিও যদি নিয়োগ দেয় তাহলে এত বড় একটা মার্কেট ক্যাপচার করাটা, এত একটা বড় একটা মার্কেটে কি বলে এটার নাম, তোর হচ্ছে লেভারেজ করাটা, এক্সপ্যান্ড করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। সুন্দর পিচাইয়ের জন্য গুগলের ইন্ডিয়ার অপারেশন অনেক ইজি, বিকজ সুন্দর পিচাই জানে যে হাউ পিপল থিঙ্ক, কোনটা খাবে কোনটা খাবে না। প্লাস নিজের গুগল তো এখন বলা যায় কাইন্ড অফ, যেহেতু অ্যালফাবেটের হয়েছে, গুগল কাইন্ড অফ একটা ইন্ডিয়ানদেরই কোম্পানি টাইপের, ওরা চিন্তা করে। বাস্কিন রিফ্লেক্টেড থট, যেটা মানে রিফ্লেক্টেড কি জানি বললি, ওই এটা হচ্ছে বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি। বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি, এটা তো ইন্ডিয়ানরা আক্রান্ত। So ওরাও তো চিন্তা করে যে না, আমাদের ছেলের কোম্পানি হচ্ছে গুগল, যদিও সার্জে ব্রেইন অ্যান্ড ল্যারি পেজের কোম্পানি। সো ওদের ওদের ওরা ওরা মানে গুগলের স্বার্থ কিন্তু উদ্ধার হয়ে যাচ্ছে আলটিমেটলি, রাইট? মানুষের কাছ থেকে রেভিনিউ পাচ্ছে। সো এটা এটা অনেক ভালো একটা পয়েন্ট বলছেন, আমি আপনার সাথে একটু অ্যাড করব। ইন্ডিয়ান মানুষজন গুলোকে সিইও বানানোর সবচেয়ে অনেক মেজর একটা কারণ হচ্ছে এক্সপোজার টু আ ভেরি হিউজ কমিউনিটি। এক্স্যাক্টলি, মানে যেই মানুষগুলা, এটা কোনো সম্ভব মানে হবে বলে আমি মনে করি না, তাও বলতেছি যারা টুইটারকে চিনে না বা চালাইতো না, তারাও যখন শুনবে যে তার দেশের কেউ টুইটারে, অ্যাটলিস্ট ওই যে টুইটার যে সে শুনছে, এটাও কিন্তু টুইটারেরই একটা বেনিফিট। এক্স্যাক্টলি, মানে আমি যখন শুনছি যে তোর ইমরান খান স্ন্যাপচ্যাটের জানি কি ছিল একটা বড় পদে, তখন স্ন্যাপচ্যাটের প্রতি আমার একটা নিজস্ব একটা ইয়া কাজ করছে। আমি যখন ইউটিউবের জাভেদ করিমের কথা শুনছি, তখন ইউটিউবের প্রতি আমি একটা কানেকশন ফিল করছি। সো ডেফিনেটলি এটা আমি বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরিতে অনেক বড়ভাবে আক্রান্ত হই বা না হই, দেশ নেওয়ার প্রায় থাকুক না থাকুক, এই কানেকশনটা হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ডে চলে আসে। সো গুগল লাভবান, সো ওইটাই আর কি ঘুরে ফিরে। এখন মার্ক জাকারবার্গ খালি মনে হয় বাদ আছে এই লিস্ট থেকে বাদ যাওয়ার জন্য, মানে একমাত্র সিইও মার্ক জাকারবার্গ আসলে পুরাই, আমার মনে হয় যে মানুষটা অনেক বেশি একটা সেলফ পেসে চলা একটা মানুষ। উনি কোনো ট্রেডিশনাল সিইও একদমই না। And he is a guy who can predict the future very early. And that leads us to our discussion about metaverse. আমরা মেবি এখন মেটাভার্স নিয়ে একটু কথাবার্তা বলতে পারি। হ্যাঁ, শিওর শিওর, বল মেটাভার্স নিয়ে তুই কি কি জানছিস, আমাদেরকে একটু এনলাইটেন কর। সো সো মেটাভার্স নিয়ে তো অনেক হিউজ, মানে মেটাভার্স হেলিং হেলিং ইটস নেম, টপিকটা অনেক ভাস্ট, অনেক হিউজ, অনেক কিছু আছে এটার মধ্যে। বাট স্টিল কিছু কিছু ব্যাপার যেটা হচ্ছে আমার খুবই ভালো লাগছে মানে মেটাভার্স নিয়ে জানতে গিয়ে, যে হাউ জাকারবার্গ, মানে সে আগে তার অ্যাপ গুলা দিয়ে এক্সিস্টিং ওয়ার্ল্ডটাকে ডমিনেট করতো, আর এখন সে তার মেটাভার্স দিয়ে আরেকটা ওয়ার্ল্ডই বানাইতেছে, আর এই ওয়ার্ল্ডের মানুষকে ওই ওয়ার্ল্ডে নেওয়ার জন্য সে সব রকমের চেষ্টা চালায় যাইতেছে। মানে উই ক্যান্ট রিয়েলি ইমাজিন যে কোন সেক্টরে মেটাভার্সকে সে ফেলতেছে না, সব সেক্টরে, মানে স্টার্টিং ফ্রম হচ্ছে ইকোনমিক্যাল সবকিছু, কালচারাল সবকিছু, শপিং থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট, সবকিছু, সবগুলো সেগমেন্টের জন্য ও পুরা মেটাভার্সটাকে এভাবে তৈরি করতেছে। এখন দোজ অফ ইউ মানে যারা মেটাভার্স ওয়ার্ডটার সাথে খুব ভালোভাবে পরিচিত না, মেটা মানে কোন একটা ল্যাঙ্গুয়েজে জানি মেটা মানে হচ্ছে বিয়ন্ড, আর ভার্স মানে তো হচ্ছে ইউনিভার্স। সো মেটাভার্স ইটসেলফ মিনস হচ্ছে বিয়ন্ড ইউনিভার্স। সো এই জিনিসটাতে মার্ক জাকারবার্গ খুবই ডিরেক্টলি অগমেন্টেড রিয়ালিটিটাকে হচ্ছে ইন্টিগ্রেট করে এমন একটা ভার্চুয়াল একটা ওয়ার্ল্ডকে বানাইতেছে, যেখানে যেই ওয়ার্ল্ডে আমরা তো বলি সব সময়, আমরা হচ্ছে তো বলি সব সময় যে আমরা এই ইন্টারনেটের থ্রুতে একটা গ্লোবাল ভিলেজে হচ্ছে পরিণত হইছি। বাট অ্যাকচুয়ালি গ্লোবাল ভিলেজটাকে, যেখানে আমি ইন্টারনেটের থ্রুতে আরেকটা জিনিসকে আমার ওই অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে টাচ করতে পারবো, দেখতে পারবো, ধরতে পারবো, আমি এখানে থেকেও ফ্রেন্ডদের সাথে থাকতে পারবো, ওই জিনিসটা কিন্তু এখন জাকারবার্গ লিটারালি ক্রিয়েট করতেছে। মানে আমার এখন মনে হয় যে হি ইজ দ্য গাই হু ইজ মেকিং দ্য ওয়ার্ল্ড আ গ্লোবাল ভিলেজ। কারণ যেভাবে হচ্ছে সে মেটাভার্সে মানে প্রমোশন গুলো করছে, আপনি যদি ভিডিওটা দেখেন দেখবেন যে সবাই অগমেন্টেড রিয়ালিটি গ্লাসটা পরে তারা হচ্ছে সব একসাথে মিটিং করতেছে, কার্ডস খেলতেছে, টেবিল টেনিস খেলতেছে, যখন মন চায় তারা টেলিপোর্ট করে হচ্ছে আরেক জায়গায়, অনেক প্রি হিস্টোরিয়ান একটা জায়গায় চলে যেতেছে, আবার হচ্ছে তারা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যেতেছে। দিস ইজ লাইক আওয়ার ওয়াইল্ডেস্ট ড্রিম অফ আওয়ার চাইল্ডহুড, যেটা আর 5-10 বছরের মধ্যেই জাকারবার্গ করে ফেলবে বলে হচ্ছে মনে হইতেছে। আর মেটাভার্সের সবচেয়ে সুন্দর এক্সাম্পল যদি দিতে যাই, একটা মুভি ছিল, আমি দেখছি, আপনি দেখছেন কিনা জানি না, মুভিটার নাম ছিল রেডি প্লেয়ার ওয়ান।
মুভিটা হচ্ছে এটা নিয়ে ছিল যে হচ্ছে একটা ভিডিও গেম, ওই ভিডিও গেমটা সবাই হচ্ছে এরকম ভিআর পরে খেলে। সো রিয়েল লাইফে যে যেই ক্যারেক্টারই থাকুক, যে যেমনই থাকুক, ওই গেমে ঢুকার পরে যে যে যার যার ইচ্ছা মতো ক্যারেক্টার চুজ করতে পারতো। কেউ চাইলে সে টাইগার হইতে পারবে, কেউ চাইলে সে হচ্ছে মেয়ে সাজতে পারবে ছেলে থাকা সত্ত্বেও, কেউ চাইলে হচ্ছে সে হয়তো একটু রিয়েল লাইফে হাইটে শর্ট, সে রিয়েল ওইখানে তার একটা অ্যাভাটার বানাইতে পারবে যে লম্বা অনেক মাসল ম্যান। সো ওইটা হচ্ছে রেডি প্লেয়ার ওয়ানে দেখাইছে। সো ওই জিনিসটাই বেসিক্যালি ক্রিয়েট করতে চাচ্ছে জাকারবার্গ। আমি হচ্ছে গ্যারি ভি আর হচ্ছে জাকারবার্গের একটা ইন্টারভিউ শুনতেছিলাম। সো ওইখানে হচ্ছে গ্যারি ভি বলতেছিল জাকারবার্গকে যে যখন পোকেমন গো আসছে মানুষজন এটা খেলা নিয়ে হাইপড আপ ছিল, বাট আমি এই জিনিসটা নিয়ে হাইপড আপ ছিলাম যে অগমেন্টেড রিয়ালিটির মতো একটা জিনিস এত তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু আমি এটা দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে যখন পোকেমন গো আসছে আমি ভাবছিলাম যে দিস ইজ আ স্টার্টিং অফ সামথিং নিউ। বাট পোকেমন গো আসার পরে শুধু পোকেমন গোই ছিল, এরপরে কেউ আর ওই অগমেন্টেড রিয়ালিটি বেসড আর কোনো গেম বানাইলোই না। So আমি অনেক ছিলাম এই জিনিসটা নিয়ে যে কেন কেউ আর কাজ করতেছে না। পরে নাও আই কেম টু নো যে তুমি 5 থেকে 7 বছর আগে এটা নিয়ে কাজ করতেছো। ইট ইজ ট্রু, জাকারবার্গ কিন্তু অনেক আগে থেকে আমাদের মধ্যে সে যে মেটাভার্সটা ক্রিয়েট করবে এটার হিন্টস দিয়ে 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 আগাইতেছিল, আমরা ওইভাবে নোটিস করি নাই। যেমন আমাদের যে মেটাভার্সে নিজেদের একটা অ্যাভাটার থাকবে, ওই অ্যাভাটারের ফিচারটা কিন্তু ফেসবুক আরো 1 বছর আগেই তার প্ল্যাটফর্মে এনে দিছে। আমরা সবাই অ্যাভাটার বানায় স্টোরি দিছি, আমরা মানে ওইটা দিয়ে কমেন্ট করতাম, সবাই একটা নিজের মতো অ্যাভাটার বানায় নিত। সো এখন ওই অ্যাভাটারটাতেই কিন্তু মানুষটা বসবাস করবে মেটাভার্সে গিয়ে, তাই না? বাট সো এই জাকারবার্গ কিন্তু অ্যাভাটার এই অ্যাভাটার স্ন্যাপচ্যাট আগে আনছে না ফেসবুক আগে আনছে? এইটা নিয়ে আমার আইডিয়া নাই দেখে কোনো বা ভার্ডিক্ট দিতে পারলাম না। বাট মানে আমি তো যেহেতু স্ন্যাপচ্যাট চালাই না, কখনোই চালাই নাই, so আমার কাছে হচ্ছে ফেসবুকের ইন্টিগ্রেশনটাই চোখে পড়ছে আর কি। বাট ধর যে স্ন্যাপচ্যাটের কিন্তু তোর মানে আমি তোকে দেখাই অ্যাভাটার ব্যাপারটা। স্ন্যাপচ্যাটের কিন্তু কোর জিনিস হচ্ছে অ্যাভাটার, বুঝছস? মানে স্ন্যাপচ্যাট হুম হুম চলে হুম ধর হুম মানে হুম। ফেসবুকে যেমন প্রোফাইল পিকচার, স্ন্যাপচ্যাটে তেমন অ্যাভাটার। সো ধর স্ন্যাপচ্যাটে কিন্তু অ্যাভাটার একদম শুরু থেকে আছে। স্ন্যাপচ্যাট যেহেতু বেশ পুরানো কোম্পানি, সো এটা কিন্তু ধরে নেওয়াই যায় যে তোর স্ন্যাপচ্যাটের অ্যাভাটার একদম শুরু থেকে আছে। সো এটাও কিন্তু ধরে নেওয়া যায় যে তোর এই যে আই গেস এই অ্যাভাটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখ আমার কিন্তু স্ন্যাপচ্যাটে জাস্ট এই যে নাম নিচে, নিচের নাম আর কিন্তু অ্যাভাটার, এবং অ্যাভাটার যে বড় যেরকম আছে ছোটও কিন্তু একটা হুম। আছে, দেখো যে ছোট যেটা। সো এই আচ্ছা আচ্ছা ছোটটাই আচ্ছা। হচ্ছে আমার প্রোফাইল পিকচারের মতো। লাইক আমি যদি তোকে আমার ছোট যেই এটা পাঠাই, মানুষ যখন স্ন্যাপচ্যাট কাউকে ইনভাইট করে, আইমান আমার সাথে স্ন্যাপচ্যাটে কানেক্ট হ, সে কিন্তু কোনো লিঙ্ক পাঠায় না, সে কিন্তু স্ন্যাপচ্যাটের এই অ্যাভাটারটা পাঠায়। বিকজ অফ তুই যখন আমার আচ্ছা নাম লিখে সার্চ করবি তখন তুই অনেক টাইপের অ্যাভাটার দেখবি, সো তুই আমারটা দেখে চিনবি বা আচ্ছা এই টাইপের ব্যাপারে বা স্ক্যান করা যায় এরকম কিছু একটা। So Snapchat আচ্ছা is the আচ্ছা আচ্ছা। heart of Avatar is the heart of Snapchat. So I am in a doubt যে অ্যাকচুয়ালি মার্ক জাকারবার্গ এটা কপি করছে কিনা নাকি ও আগে আনছে পরে। বাট আমার কাছে তো মনে হয় না, কারণ মার্ক জাকারবার্গ তো রিলিজ করছে 1 বছর আগে, তার আগে তো ওপেন হুম। ভাবে স্ন্যাপচ্যাট ছিল। সেটা তো স্ন্যাপচ্যাট কোনোভাবেই ছিল। সম্ভব না যে হুম হুম। মার্ক জাকারবার্গের মাথা থেকে আইডিয়া নিয়ে স্ন্যাপচ্যাট ওটা মার্কেটে ছাড়ছে। না না না। এখানে আমার একটা মনে ডিবেট হয় মানে আছে। আই ডোন্ট নো ইন ডেপথ অ্যাবাউট ইট, বাট আমার যেটা মনে হইতেছে এখন আপনার কথাটা শোনার পরে, হুম, স্ন্যাপচ্যাট জিনিসটা করার জন্য করে ফেলছে, বাট হ্যাঁ জাকারবার্গ কিন্তু জিনিসটাকে রিয়ালিটিতে নিয়ে আসছে। এটাই জাকারবার্গ হ্যাজ এ উইশফুল থিংকিং, এটা হচ্ছে ওর পার্থক্য বা হুম। ওর এজ। এক্স্যাক্টলি, মানে সে কপি করে বেটার কিছু প্রডিউস করার জন্য আগাইতেছে। দ্যাটস হোয়াট জাকারবার্গ ইজ। সে 5 বছর আগেই অকুলাসকে অ্যাকোয়ার করে নিছে। অকুলাস হচ্ছে একটা ভিআর নিয়ে কাজ করে বা অগমেন্টেড রিয়ালিটি নিয়ে কাজ করে এমন একটা কোম্পানি। সো মেটাভার্সের সবগুলো ওই এআর এর যত হেডসেট যত কিছু সবকিছু হচ্ছে ওই অকুলাসই বানাচ্ছে, যেহেতু অকুলাস এখন মেটারই। সো এই তো এইটাই আর কি, মানে আমার যেটা মনে হয় যে এই যে আর জাকারবার্গ হচ্ছে এই ভিআর এর যে ওয়ার্ল্ডটা সে ক্রিয়েট করতেছে এইটার নাম দিছে সে হচ্ছে হরাইজন। সো এই হরাইজনে হচ্ছে সব মানুষ টাইম ট্রাভেল করতে পারবে, ফ্রেন্ডদের সাথে একসাথে যাইতে পারবে, মিটিংস গুলো আরো রিয়েলিস্টিক হবে, তারা হচ্ছে অ্যাভাটার নিয়ে আরো কাজ করতেছে। ইভেন জাকারবার্গ যখন দেখাইছে অ্যাভাটারটা বলছে যে দিস উইল নট বি দ্য রিয়েল ইউ, ইউর রিয়েল ইউ উইল বি জাস্ট দ্য ওয়ে ইউ আর। সো এই জিনিসটাও যে এই অ্যাভাটারটাকে আরো রিয়েলিস্টিক করা, আরো রিয়েলিস্টিক করা, যেটা হচ্ছে আমরা দেখি যে ফিফা যেটা করে প্রত্যেকটা এডিশন গেম বের করার আগে প্লেয়ারদেরকে এনে এনে তারা হচ্ছে অ্যাটলিস্ট কিছু কি প্লেয়ারদেরকে এনে তারা হচ্ছে পুরো একটা ইয়ার মধ্যে দিয়ে যতটা রিয়েলিস্টিক ফিল দেওয়া যায় সেটার প্রসেস করার চেষ্টা করে। সো যখন একটা গেম কোম্পানি এটা করতে পারতেছে, নিশ্চয়ই একটা
ইনকর্পোরেশন যারা হচ্ছে একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করবে, তারা নিশ্চয়ই ব্যাপারটাকে আরো সিরিয়াসলি দেখতেছে। আর কিছুদিন আগে হচ্ছে কোন একটা আর্টিস্ট, আমি নামটা ভুলে গেছি, উনি হচ্ছে একটা এই মেটার সাথে, মানে মেটার এটা একটা কি বলবো ট্রায়াল ইভেন্ট টাইপের ছিল। ওই আর্টিস্টটা হচ্ছে একটা কনসার্ট অ্যারেঞ্জ করছিল ভার্চুয়ালি, যেটা হচ্ছে প্রায় 5,50,000 মানুষ অগমেন্টেড রিয়ালিটি দিয়ে হচ্ছে কনসার্টটা ভিজিট করছে। ওটা এত, মানে ওটা নাকি এত রিয়েলিস্টিক ছিল যে হচ্ছে মানুষজন, আমরা যেরকম কনসার্টে একজন একজনের পাশে পাশে যাই না, তো মানুষজন হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে ওইভাবে স্টিমুলেট করে সে হাঁটতে পারতেছিল থ্রু আউট দ্য কনসার্ট, সে আশেপাশে তাকায় আরো মানুষ দেখতেছিল, হুইচ ইজ হিউজ। মানে আমি ইভেন হচ্ছে গতকালকেও হচ্ছে একটা জিনিস শেয়ার করলাম ইনস্টাগ্রামে, দেখে খুব মজা লাগলো, যে মেটার যে ওয়ার্ল্ডটা হরাইজন, ওই মেটাতে একটা লোক একটা ইয়ট হচ্ছে সে বাই করছে 6,50,000 US ডলার দিয়ে, যেটা কিন্তু রিয়েল লাইফ কোনো এক্সিস্টেন্স নাই, এটা কিন্তু একটা এনএফটি ধরতে গেলে। সো এই যে ক্রিপ্টোকারেন্সি আর এনএফটি নিয়ে এখন যে হালকা হালকা কথাবার্তা হইতেছে, মেটাভার্স যখন চলে আসবে, মানে যখন আপনার দুনিয়াটাই একটা ভার্চুয়ালিটির মধ্যে, তখন কিন্তু আপনার নিউ নর্মাল হয়ে যাবে এনএফটি আর ক্রিপ্টোকারেন্সি। সো ইটস আ ভেরি ভাস্ট থিং। আপনি যদি চিন্তা করেন, আপনি এটার মধ্যে ডিপ ডাইভ দিতেই থাকবেন, বাট এটা আসলে শেষ হবে না, কারণ এটা আমরা এখন পরিচিত হচ্ছি। আই বেট জাকারবার্গ এটা নিয়ে 7 থেকে 8 বছর আগে থেকে ভাবতেছে, কজ হি ইজ লিটারালি ক্রিয়েটিং আ নিউ ওয়ার্ল্ড। জাকারবার্গকে আমি পুরোপুরি কৃতিত্ব এই কারণে দেই না কখনো, বিকজ জাকারবার্গের কাছে যেই পরিমাণ ডেটা আছে, সো আমার কাছে মনে হয় আমার কাছে ওই পরিমাণ ডেটা থাকলে আমি জাকারবার্গের মতো অত খুব পারফেক্টলি না পারলে অনেকখানি ফিউচার প্রেডিক্ট করতে পারতাম, বিকজ হিউম্যান বিহেভিয়ারের অনেক বড় একটা ডেটা, মানে মানুষ কিভাবে চিন্তা করে, মানুষ কি কথা বলতেছে, সবই কিন্তু ওর কাছে আছে। সো এটাও একটা ব্যাপার যে জাকারবার্গের প্রেডিক্টিবিলিটির প্যারামিটারস গুলোর মধ্যে মানুষের ডেটা ওর কাছে থাকাটাও একটা পয়েন্ট। এটা ওর দোষ না, এটা আমরাই স্বাচ্ছন্দ্যে দিয়ে দিচ্ছি, বিকজ উই ইউজ ফেসবুক ফর ফ্রি অ্যান্ড উই বিকাম দ্য প্রোডাক্ট অফ ফেসবুক। সো ওইটাই আর কি। জাকারবার্গের সবচেয়ে বড় যে কৃতিত্ব আমি অন্য একটা জায়গায় দিব, সেটা হইতেছে ওর প্রোডাক্ট গুলাকে মানুষের জীবনের সাথে এমন ভাবে খাপ খাইয়ে দেওয়া যে তুই বলবি যে আমি ফেসবুক ইউজ করবো না, তাও তুই ফেসবুক, এটা তুই ফেসবুকেই বলবি এবং তুই তাও ফেসবুকেই থাকবি। মানে এতভাবে সে হ্যাবিট লুপের মধ্যে প্রত্যেকটা জিনিসকে ঢুকায় দেয় যে যেটাকে ইগনোর করাটা বেশ টাফ। ফেসবুক ইজ ওয়ান, এরপরে সে যা যা আনতেছে মেসেঞ্জারের ফিচার্স গুলা, এইচ এন্ড এভরিথিং আমাদের লাইফের সাথে এতভাবে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, যেটা একটা প্রোডাক্ট বিল্ডার হিসেবে জাকারবার্গকে একটা আউটস্ট্যান্ডিং একটা জায়গায় নিয়ে গেছে। ওর প্রোডাক্ট গুলো এত বেশি ফিটেড, সো দেখা যায় যে নোবডি ক্যান কম্পিট। আর সাথে সাথে কোন একটা ভেঞ্চারের ফিউচার ভায়াবিলিটি আর প্রফিটেবিলিটি ধরতে পারা, এই হোয়াটসঅ্যাপ কিনে নাও, এগুলো তো আছেই, তখনও কেউ বুঝে নাই হোয়াটসঅ্যাপ কিনে নেওয়াটা কত একটা বড় মুভ হবে। বাট এখন মানুষ বুঝতেছে, যখন ফেসবুকের সার্ভার ডাউন হয় এবং একই সাথে 3টা মেসেঞ্জার ডাউন খায়, মানুষ কোথাও কথা বলতে পারতেছে না, নট হোয়াটসঅ্যাপ, নট ইনস্টাগ্রাম, নট মেসেঞ্জার, একটা সার্ভারের কারণে যখন 3টা কনজিকিউটিভ সার্ভার ডাউন হয়, তখন মানুষ বুঝতে পারতেছে জাকারবার্গের ক্ষমতাটা কোথায়। আমাদের ফার্স্ট ইয়ারে একটা ওপেন টাইপের প্রেজেন্টেশন ছিল, যেখানে যে কোনো টপিক নিয়ে কথা বলা যেত। তখন আমার একটা ফ্রেন্ড মাসরুর, ও একটা প্রেজেন্টেশন দেয়, সেখানে বলতেছিল যে হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে ওর অ্যান্সারটা ছিল হচ্ছে মার্ক জাকারবার্গ, এবং ও খুব সুন্দর করে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে দেখাইছিল যে ওয়াই জাকারবার্গ ইজ দ্য মোস্ট পারসন। এবং আমার কাছে মনে হয় স্ট্যাটিস্টিক্স ইজ নট নিডেড এই কনক্লুশনটার জন্য, যে জাকারবার্গ অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের এখন সবচেয়ে পাওয়ারফুল একটা পার্সন হয়ে গেছে অলরেডি, উইথ দ্য 3 ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া উইন্ডো যার হাতে আর কি। এক্স্যাক্টলি। আমার মনে হয় এটাই আর কি, যে মেটাভার্সের মতো এত বড় একটা জিনিসকে যে ক্রিয়েট করতে পারছে। আমার একটা কোয়েশ্চেন আছে, এবার তোকে আমি হ্যাঁ পার্সোনালি sure. আস্ক করব যে তুই মেটাভার্স কি সাপোর্ট করিস কি করিস না, বা আমি কোন ব্যাপারগুলো একদমই সাপোর্ট করিস সাপোর্ট না? করি না। আচ্ছা, হ্যাঁ আমি হ্যাঁ। কেন জানি মেটাভার্সটাকে একদমই সাপোর্ট করি না, কারণ হুম জাকারবার্গ মানুষের একটা উইকনেসকে খুবই প্রুডেন্ট ওয়েতে কাজে লাগায় মেটাভার্সটা তৈরি করতেছে, যেটা হচ্ছে অলসতা। হ্যাঁ, কেন হুম আমি অলসতা কথাটা বললাম, কজ যখন সবকিছু ভার্চুয়াল স্পেসে করা পসিবল হবে, মানুষজন না অন্য একটা মানুষের সাথে দেখা করার জন্য যে এফোর্টটা দেয়, মানে আমার কোন একটা ফ্রেন্ড যদি আজকে মিরপুরে থাকে, সে আমার অনেক ভালো ফ্রেন্ড, আমি বাসা থেকে যে এফোর্টটা দিয়ে তার পর্যন্ত পৌঁছাবো, জ্যাম ট্যাম সবকিছু ঠেলে,
ওইটাই আমার ফ্রেন্ডটার কাছে একটা প্রাপ্তি হবে। বাট যখন এই জিনিসটা না খুব ইজিয়ার হয়ে যাবে, তখন আমার মনে হয় যে আমাদের সম্পর্কের গভীরত্ব গুলা মাপার মতো প্যারামিটার গুলা গায়েব হয়ে যাবে আস্তে আস্তে। যে আমি তো এখান থেকে বসেই তার সাথে দেখা করতে পারতেছি অন আ ভার্চুয়াল স্পেস, কেন আবার কষ্ট করে জ্যাম ঠেলে যাব? কনভিনিয়েন্স ইজ নট অলওয়েজ কমফোর্টিং। খুব ভালো বলছোস। আমাদের জেনারেশনের সবচেয়ে বাজে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবকিছু এত দ্রুত পেয়ে যাই। সো আমরা অনেক অস্থির এবং আমরা অনেক বেশি ইনস্ট্যান্টলি গ্র্যাটিফাইং এবং সবকিছু আমরা তাড়াতাড়ি চাই। চাই মানে এখনই চাই এখনই পাই এরকম টাইপের একটা মেন্টালিটি হওয়ার কারণে আমরা গ্রিডটা ধরে রাখতে পারি না কোনো একটা জিনিসের পিছনে লেগে থাকা। মানে যেইটার হুম, পিছনে লেগে থাকতে হবে যেটাতেই ফ্রিকশন, তুই সব জায়গায় খেয়াল করবি যে তোর যেখানে একটু ফ্রিকশন ওইখানে ছেলেপেলের আগ্রহ হুম, নেই। হুম, যেখানে তোকে 2-3টে স্টেপ ক্রস করতে হবে যেখানটাতেই, সেখানে বলবে যে না থাক দরকার নেই ভাই, ঝামেলা বেশি, আমি এর থেকে ওইটা করবো, ওইটা একটু এক্সপেন্সিভ হইলেও করবো, এটার জন্য যদি আমার টাকা বেশি যায় তাও করবো। সো ঠিক আছে, কনভেনিয়েন্স সবাই চায়, এটা মিলেনিয়ালসরাও চায়, বেবি বুমার্সরাও চায়, জেনারেশন জেডও চায়। বাট আমার কথা হইতাছে যে নট, তুই যে লাস্টের কথাটা বললি যে কনভেনিয়েন্স ইজ নট অল, সেটাই মানে এভরিথিং শুড নট বি দ্যাট ইজিয়ার। কোনো কিছুতে হুম, ফ্রিকশন থাকবে, কোনো কিছুতে ফ্রিকশন থাকাটাই সৌন্দর্য। একটা মানুষের সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা বাসে ঝুলে ঝুলে একটা জায়গায় যাওয়া, এটাই সৌন্দর্য। এই শুড হুম, নট বি লাইক আমি এক্স্যাক্টলি। এখন একটা অকুলাস পড়লাম এবং ওকে দেখতে পারলাম, ওই হিউম্যান কানেকশনটা থাকবে না। তিনি মানুষকে লিটারেলি রোবট বানায় ফেলবে, টু বি ভেরি অনেস্ট, সে মানুষকে একদম রোবট বানায় ফেলবে এবং আর রোবটকে ভাই মানুষ বানায় ফেলবে। হুম হুম। ট্রাস্ট মি, আপনাকে কাট অফ করলাম, বাট এই জিনিসটা একটু ইনপুট হুম হুম। দিতে চাইতেছি যে হ্যাঁ। ট্রাভেল ইন্ডাস্ট্রিটাকে যে তারা কিভাবে ডিস্ট্রয় করবে এটা বলার বাইরে। মানুষ যদি ঘরে বসে, মানে আমি একটা জিনিস দেখলাম, একটা ভিডিওতে দেখলাম যে জার্মানির একটা কোম্পানি হচ্ছে, তারা এই অগমেন্টেড রিয়ালিটিটাকেও নেক্সট স্টেপে নিয়ে যাবে। মানে আপনি তো অকুলাসটা পড়ছেন, হ্যাঁ তারপর হ্যাঁ। হচ্ছে আপনি যে জঙ্গলে যাবেন, ওই ডিভাইসটা আপনার ঘরের এক জায়গায় রেখে দিলে জঙ্গলের যে স্মেলটা না, ওই ডিভাইসটা ওই স্মেলটা প্রডিউস করবে। তো চিন্তা করেন, মানুষ যখন ঘরে বসে জঙ্গলে যাওয়ার বা কক্সবাজার ঘুরে আসার ফিলটা পাবে, বা একটা পাহাড় দেখার, সাজেকে যাওয়ার ফিলটা যখন মানুষজন ঘরে বসে পাবে উইথ অল দ্য ইকুইপমেন্টস এন্ড এভরিথিং, তো ওটা কিন্তু ট্রাভেল ইন্ডাস্ট্রিকে অনেক বাজেভাবে হ্যাপার করবে, এন্ড দ্যাট ইজ নট ইভেন ট্রাভেলিং। এটাই, ডেফিনেটলি ডেফিনেটলি। এবং আমি যদি আমার পার্সোনালি বলি, আমার ক্ষেত্রে মুভমেন্টটা অনেক বেশি জরুরি টু বি প্রোডাক্টিভ অ্যান্ড টু বি অন মাই, থাকে না, এইম। সো আমি যখন দেখি যে আমি যখন একদম এন্টারলি বাসায় বসে থাকি, তখন আমার বেশ বাজে দিন যায়, প্লাস লেথার্জিক চলে আসে, প্লাস কোনো কাজ করতে মন চায় না, পড়তে ইচ্ছা করে না, কিছুই করতে মন চায় না। বাট ওয়েন আই মুভ, আমি দেখছি আমি অনেক প্রোডাক্টিভ থাকি। সো অনেক বেশি প্রোডাক্টিভ থাকি বলতে বাসায় থাকার থেকে প্রোডাক্টিভ থাকি, নট নেসেসারিলি অনেক প্রোডাক্টিভ থাকি। সো আমার কাছে মনে হয় যে দ্যাট উড বি এ ডেড থিং ফর মি, আমি পার্সোনালি বিলিভ করি। সো দ্যাট ব্রিংস আস টু দ্য নেক্সট টপিক। আমি তোকে যেটা জিজ্ঞেস করবো যে তুই যখন অন দ্য মুভে থাকিস বা তোর ডে টু ডে লাইফে, হাউ ডু ইউ use social medias and YouTubes and other apps, so importantly মানে most importantly social medias এবং other application to be productive and to be to in your good use, মানে তুই কিভাবে এগুলাকে মেনটেন করিস? আচ্ছা, টু বি ভেরি স্পেসিফিক, আমি এখনো হচ্ছে আসলে এক্সপেরিমেন্টই করতেছি নিজের উপরে, কোন জিনিসটাকে কিভাবে ইউজ করলে হুম কি হুম। আউটকাম আসতেছে এটার উপরে। যেমন আমার গত 9 দিন ধরে আই গেস আমার ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড, বাট আই ডিড নট ইভেন হ্যাড দ্য আর্জ যে আমি এটাকে অ্যাক্টিভেট করি আবার। আমার কেন জানি একদম ইচ্ছাই করে নাই। So, আমি দেখলাম যে এই 9 দিনে খুব একটা চেঞ্জ ফিল করা যায় না। আমি হয়তো 20 দিন বা 25 দিন পর একটা ভার্ডিক দিব যে আমার ফেসবুক না থাকার কারণে আমার লাইফে কি কি চেঞ্জেস আসছে। 9 দিন অনেক কম একটা টাইম, তাও আমি যে জিনিসটা ফেস করতে পারতেছি, মানে আমার সময় অনেক বাঁচতেছে। কিভাবে? যেমন আমি যতক্ষণ না পর্যন্ত, আমি তো আমার বাসায় নেই, মানুষজন সেট আপ দেখেই বুঝতেছে যে আমি অন্য কোথাও আছি। তো আমি আমার কাজিনের বাসায় আসছি। আমি আমার কাজিনের বাসার আগ পর্যন্ত আমি জানতাম না যে কি জানি একটা বাদাম বাদাম নামে একটা গান ভাইরাল হয়েছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু ভাইরাল হয়েছে। এইসব যে তারা যে কথা বলতেছে তখন আমি জানতে পারতেছি। তো আমার কাছে মনে হতো যে হ্যাঁ, এই জিনিসগুলা যে ভাইরাল হইছে এগুলা নিশ্চয়ই আমার ওয়াচে ঘোরাঘুরি করতো বা আমার ফিডে ঘোরাঘুরি করতো। কারণ একটা জিনিস যখন ভাইরাল হয় মানুষজন ওটা নিয়ে বেশি কথাবার্তা বলে, ওইগুলাই বারবার ফিড আসতে থাকে। সো আমি দেখতাম যে ওই একটা টাইম ওয়েস্ট, একটা লুপের মধ্যে পড়ে যেতাম। সো ওটা থেকে কিন্তু আমি এখন দূরে আছি, আমি জানি না কি ভাইরাল হইতেছে, এন্ড আই ডোন্ট ইভেন হ্যাভ টু নো যে কি ভাইরাল হইতেছে। সো 9 দিন অনেক কম একটা টাইম, আমি এখনই বুঝতে পারতেছি না যে ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড থাকার কারণে আমার কি কি অ্যাডভান্টেজেস আসতেছে, এটা পরে বলবো। আর আরেকটা জিনিস যেটা আমি ট্রেড অফ করতে পারি, যেমন
আমি বাসে টাসে থাকলে আমার ডাউনলোডেড মানে ইউটিউবে ডাউনলোডেড অনেকগুলো ভিডিও থাকে। সো রাতের বেলা যেগুলো আমি বিঞ্জ করতাম আগে অনেক রাত পর্যন্ত, সো এখন যেটা করি হচ্ছে রাত পর্যন্ত বিঞ্জ করি না, আমি জাস্ট ওগুলো ডাউনলোড দিয়ে আমি হচ্ছে ফোনটা রেখে বই পড়তে পড়তে ঘুমাই যাই, নাহলে নর্মালি ঘুমাই যাই। যেটা হয় ওগুলো ডাউনলোড হয়ে থাকে, সো যখন আমি বাসে বা হচ্ছে কোথাও ট্রাভেল করতে থাকি তখন হচ্ছে ওই যে কোনো টাইমে জাস্ট ইয়ারফোন দিয়ে আমি ওই ভিডিওগুলো দেখতে থাকি। ভিডিওগুলো অবশ্যই আমার ইন্টারেস্টেরই হয়। যেমন আমার ইন্টারেস্ট বলতে কি, আমি কি সব দেখি, আমি হচ্ছে ইনভেস্টমেন্ট অপশনস গুলা দেখি, আমি হচ্ছে বিভিন্ন ওই পডকাস্টে যেমন ট্রাইনোমিয়াল পডকাস্ট, গ্যারি ভির পডকাস্ট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পডকাস্টের এপিসোড ডাউনলোড করা থাকে আমার এখানে। তো এইভাবেই আর কি, এইভাবেই মোটামুটি ইউটিউব আর ফেসবুক তো বাদ, ইউটিউব এভাবে চলে আমার। আর হচ্ছে ইনস্টাগ্রামে আমি ফলো আর আনফলো করে আমার ফিডটা অনেক ক্লিয়ার করছি। আমি হচ্ছে কোনো ধরনের মানে ইনস্টাগ্রামে আপনি দেখবেন যে হচ্ছে লুতুপুতু জিনিস অনেক বেশি, মানে অনেক বেশি লুতুপুতু জিনিস। আর এই জন্যই ইনস্টাগ্রামটাতে মানুষজন বেশি আসে, কারণ এখানে আসলে মানুষজন হচ্ছে হয়তো যেটা অনেক দেখতে চায় বেশি সেটা দেখতে গ্ল্যামারাস পায়। ফিল করে হ্যাঁ, আশেপাশের। এক্স্যাক্টলি। যেটা দেখতে চায় সেটা দেখতে পায়, সে যা শুনতে চায়, সে যা বলতে চায় সবসময় দেখতে পায়। দেখবেন যে মানুষজন তখন ইভেন তার ফিলিংস এর সাথে অ্যাসোসিয়েটেড জিনিসগুলোও যখন দেখতে পায় তারা শেয়ার করে। আমি হচ্ছে ফলো আনফলো করে আমার মানে ক্লিয়ার করছি, মানে যতটুকু র ইমোশন লাইফে না থাকলেই না, মানুষ তো রোবট না, অতটুকু পর্যন্ত ঠিক আছে। যেমন আমি পার্সোনালি একটা পেজকে ফলো করি, এটার নাম হচ্ছে স্ক্রিবল স্টোরিজ। ওরা হচ্ছে বিভিন্ন জিনিসটা লাইফের বিভিন্ন জিনিস বিভিন্ন সিরিজ বা মুভির ফিকশনাল ক্যারেক্টারদের সাথে রিলেট করে। তো আপনি যখন ওই মুভি বা সিরিজটা দেখছেন আপনার জিনিসটা অনেক মজা লাগবে। সো এতটুকু পর্যন্ত ঠিক আছে, বাট অনেক বেশি লেভেল পর্যন্ত আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা হচ্ছে অত লাভ কোট ওগুলো আসলে সহ্য হয় না আমার, কেন জানি। তো আমি হচ্ছে ইনস্টাগ্রামে খুঁজতে খুঁজতে অনেক জোস জোস কিছু ক্রিয়েটার পাইছি, যারা মানে আমরা তো হচ্ছে নাটশেল টুডে কেবল গ্রামকে দেখার পরে অনেক ডিলাইটেড হয়েছিলাম যে বাইট সাইজ নিউজ জিনিসটা এখন বাংলাদেশে আসতেছে। বাট বাইট সাইজ নিউজ জিনিসটা যে আরো আগে থেকেই গ্লোবালি অনেক বেশি চলতেছে, এইটা আমি ইনস্টাগ্রামে এত লেটে এক্সপ্লোর করছি। বিভিন্ন মানে ইনস্টাগ্রামের পেজেস গুলো আছে, আমি তো হচ্ছে ওইভাবে ইনস্টাগ্রামের নামগুলো একটু উইয়ার্ড থাকে, সো মনে থাকে না আর কি। বাট আমি অনেক পেজ এরকম ফলো করি যারা হচ্ছে একটা কেস স্টাডি, যেটা আপনি 20 মিনিট একটা ভিডিও দেখে বুঝতেন, ওই কেস স্টাডিটাকে যতটুকু পরিমাণ তারা কনসাইজ করে 9টা বা 8টা স্লাইডের মধ্যে নিয়ে আসছে, যেটা অনেক সুন্দর ভিজুয়াল দিয়ে আপনার পড়তেও বোরিং লাগবে না, আর আপনি একটা জিনিস জানতেও পারলেন। সো ইনস্টাগ্রামে এই টাইপের পেজগুলোকে আমি ফলো করি। এখন ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, মানুষজন এক পার্টি এমন থাকতে পারে বা অনেকের মনে হইতে পারে যে ভাই ইনস্টাগ্রামে গিয়ে যদি প্রোডাক্ট খুঁজি দেখতে হবে, বাট জিনিসটা আমি কিভাবে দেখি, নট নেসেসারিলি হ্যাভ টু, আমি দেখতেছি এখন ওইগুলা যদি আমার লাইফটাকে প্রোডাক্টিভ করে, ওয়াই নট। সো এটাই আর কি ভাই। ওকে, মানে যার যেরকম ভাবে ইজ অল আপ টু ওয়ান পার্সোনাল সেলফ, যে যেভাবে ব্যাপারগুলো ইয়ে করতে চায়। আই এগ্রি। আমার কাছে মনে হয় যে দিস ইজ এ ভেরি অ্যামেজিং অফ এ ট্রিক, যে ইনস্টাগ্রামে স্টেটাস দেওয়া যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ছবির ক্যাপশনও অতটা ভালো রিচ পায় না। সো অল কন্টেন্ট ক্রিয়েটর ডু ইচ্ছে ওই ফ্রেমের মধ্যে পুরো ব্যাপারটাকে আনা। সো ইফ ইউ ফলো হুম, বিজনেস হ্যাক্স পেজেস, ইফ ইউ এক্স্যাক্টলি। ফলো ফাইন্যান্সিয়াল হ্যাক্স পেজেস, তাহলে আপনি খুব সুন্দর ভিজুয়ালের মধ্যে ৮টা ৯টা স্লাইডের মধ্যে কিছু হ্যাকস পেয়ে যাবেন, যেটার জন্য আপনাকে হয়তো অনেক মানে মানুষ কি মানে এটা আসলে আমাদের পডকাস্ট করতে করতে বলতেছি, বাট মানুষ যখন কথা বলে তখন আসলে কথা বাড়তেই থাকে। সো দেখা যায় স্টেটাসে অনেক বেশি বলে ফেলতো বা ভিডিওতে আরো বেশি বলে ফেলতো, বাট ইনস্টাগ্রাম অনেক বেশি কিউরেটেড হয়ে যায়, ব্যাপারটা করতে হয় ফর দ্য সেক অফ দ্য প্ল্যাটফর্ম আর কি। সো ওইটা অনেক বেশি একটা অ্যাডভান্টেজ দেয়। আচ্ছা, আর যেটা বললি যে ইউটিউবের ডাউনলোডেড ব্যাপারটা আমার সাথে খুবই যায়। আমার মোবাইলে ইভেন স্টোরেজ শর্টেজ হয়ে গেছে ইউটিউবের জন্য, বিকজ আমার মোবাইলে স্টোরেজ 108 জিবি, আমার 80 জিবির মতো ভিডিও ডাউনলোড করা, 1,500 ভিডিও ডাউনলোড করা আছে আমার। আমি জাস্ট যখন রাস্তায় যাই তখন এগুলো দেখতে থাকি। সো এইটা হচ্ছে ডাউনলোডেড কন্টেন্ট গুলো আমাকে বেশ ভালো একটা ডাউন টাইমটাকে কাজে লাগানোর একটা ভালো একটা ওয়েজ হচ্ছে আমার এই ভিডিওস গুলো। এছাড়াও ধরেন যখন দুপুরে 20 মিনিট টাইম পেয়েছি, যখন আমি মনে করতেছি না কয়েকটা ভিডিও দেখবো, তখন আমি যদি ইন্টারনেটটা অন করি তাহলে দেখা যায় যে নিউজ এসে বা বিভিন্ন জিনিসপাতি এসে আমাকে ডিস্ট্রাক্ট করে দেয়।
ইউটিউবের কাজ যেটা আর কি। বাট ওই ডাউনলোড করা থাকলে আমার তো আর ভিডিও এই নেট অন করা লাগতেছে না। তো তখন আমি নেট অফ করে জাস্ট ডাউনলোড ফোল্ডারটা ঢুকে আমার প্রায়োরিটিটাকে প্রায়োরিটাইজ করতে পারতেছি, বা আমি যেটা দেখতে চাচ্ছিলাম আগে ওইটাই দেখতে পারতেছি। নট অনলি যে আমি ফ্লাডেড হচ্ছি না, মানে কেউ আমাকে দেখাচ্ছে আর আমি নিজে মাইন্ডফুলি দেখতেছি, এই দুইটার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। ফেসবুকে গেলে যেটা হয়, আই থিঙ্ক মেনি অফ আস ক্যান রিলেট, ফেসবুকে গেলে আমরা আসলে কি কাজ করতে ফেসবুকে ঢুকছিলাম এটা আমরা ভুলে যাই। জাস্ট বিকজ হচ্ছে ফেসবুকে ঢোকার পরে এত কিছু দেখানো হয় একটা টাইমে, টেক্সট, নোটিফিকেশন, প্রোফাইল পিকচার, স্টেটাস, আসলে ট্র্যাক রাখাটা খুব টাফ। তো আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়া ইউজ করার থাম্ব রুল হইতে হবে যে এইটা নিয়ে আমার একটা মজার পোস্ট দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বল বল। পোস্টটা ছিল এমন যে হচ্ছে ওই এনআই চৌধুরী ভাই হচ্ছে একটা পোস্ট লিখছিল যে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। উনি ফেসবুকে ঢুকার আগে 5 মিনিট বসে হচ্ছে আগে একটা লিস্ট বানায়, আসলে উনি এখন ফেসবুকে যে ঢুকতেছে ওনার কি কি কাজ আছে। হুম So, হুম। উনি এটা একটা প্রোডাক্টিভিটি হ্যাক হিসেবে বলছে, বাট আমার জিনিসটা এত ফানি লাগছে এই কারণে যে হচ্ছে আমরা কতটা ট্র্যাপড, যে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপে আমরা ঢুকবো তার আগে আমার লিস্ট ডাউন করা লাগতেছে, আচ্ছা আসলে আমার কি কি কাজ, না আমরা কতটা ভুলো মনে হইলে আসলে এই পরিস্থিতি থেকে দাঁড়ায়, না একটা প্ল্যাটফর্ম কিভাবে আমাদেরকে আসলে এত বেশি এঙ্গেজড করে রাখে। এই মানে কথাগুলা বলতে ফানি লাগলে বা শুনতে ফানি লাগলো, মানে দিস ইজ প্যাথেটিক ট্রু, যে এটা তো আসলে সত্যি আয়মান। মানে তুই যতই তোর এটা ফানি লাগুক বা বাসায় কখন আস? যেটা মনে হোক, মানে তুই হচ্ছে আহ, তোর ফর দ্য সেক অফ ইউর স্যানিটি অ্যান্ড ইউর মেন্টাল হেলথ তুই এটা করতে বাধ্য কিন্তু। এবং আমার কাছে এটা খুবই অ্যামেজিং একটা হ্যাকস লাগলো। আমার কাছে মনে হয় আই শুড ট্রাই দিস টু, বিকজ একটা কাজ করতে এসে 10টা কাজ। ইভন আমি তো ভাবে লিখে রাখতে পারি না অলওয়েজ, আমি অ্যাকচুয়ালি মাঝে মাঝে হুম নিজেকে হুম 2-3 বার বলি যে ঢুকবো, একে এটা মেসেজ দিব, চলে যাবো। তোর ক্ষেত্রে যেরকম হয় যে তোর সাথে তোর পডকাস্ট করবো না করবো, তো তোকে টেক্সট করার জন্য আমাকে ঢুকা লাগবে, ওইটা আমি তখন বারবার আউড়াইতে থাকি, এছাড়া হয় না। আমি দেখা যায় তোকে টেক্সট করতে এসে আমি কোন দিকে হারাই। So এটা বেশ বাজে, মানে একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আমাদেরকে এভাবে ট্র্যাপ করে রাখছে, এটা ভাবতে বেশ বাজে লাগে। সো তোর হ্যাকস গুলো ভালো লাগছে। হুম। আমি আরেকটা জিনিস ইউজ করি, হচ্ছে আমি আর্টিকেল পড়ার জন্য পকেট ইউজ করি। সো আচ্ছা, পকেট আমার কখনো ইউজ করা হয়নি। আচ্ছা, তোর ভিডিও অফ কেন? আচ্ছা, ভিডিও অফ করে রাখছি যাতে হচ্ছে মানে আমি বুঝতেছি তো আমার নেট কানেকশনটা হচ্ছে যে যাতে অ্যাটলিস্ট কনভারসেশনটা চালায় যেতে পারি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট আমি তো একা ভিডিও হয়ে অফ গেলাম। করার পরে একটু বেটার অডিও পাইতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্যারা নাই। আপনারা হাফ আচ্ছা, আমি পডকাস্ট শুনেন। দিচ্ছি, বাট আমাকে বললেন যখন আই ব্রেক না আর না, কি। আচ্ছা তুই সমস্যা নেই, তুই যখন কথা বলবি তখন ভিডিও অফ করবি, আমি যখন কথা বলবো তখন ভিডিও অন করবি, ঠিক আছে? হাফ হুম পডকাস্ট হুম। হবে আজকে। আচ্ছা, তো যেটা আচ্ছা আচ্ছা বলছিলাম যে হ্যাঁ, পকেট নিয়ে তুই জানি কি আচ্ছা। বলছিলি, বল বল। বললাম যে আমি কখনো আসলে এখন পর্যন্ত পকেটটা ইউজ করি নাই, সো আপনি পকেট নিয়ে একটু বললে আমি সহ আরো সবাই হয়তো একটু জানতে পারতো। আচ্ছা আচ্ছা, সো পকেটের ব্যাপারটা হইতেছে যে ওয়েন আই গো ইনটু মানে গুগল ক্রোম ব্রাউজার, যখন আমি একটা ব্যাপার ধর আহ, আমার আগামী 1 সপ্তাহ ধরে পার্সোনাল ফাইন্যান্সের কিছু বিষয় নিয়ে আমার একটু জানার শখ। এখন এই ব্যাপারটা কিন্তু আমি প্রতিদিন 15 মিনিট ডেস্কে বসে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে গুতাগুতি করব, এই ব্যাপারটা কিন্তু একটা ফ্রিকশনাল, মানে এটা হওয়ার চান্স খুবই কম। আমি ভুলে যাইতে পারি, কোনোদিন বেশি টাইম যাবে, কোনোদিন কম টাইম যাবে, বা ভুলে যাওয়ার চান্সটা সবচেয়ে বেশি বেশি থাকে। সো হোয়াট আই ডু ইজ, যখন আমার কোনো একটা বিষয় না জানতে ইচ্ছা হয়, তখন আমি গুগল ক্রোমে যাই, ওই ব্যাপারে ওই নিয়ে কিছুক্ষণ রিসার্চ করি, এবং আমার গুগল ক্রোমে ইউ হ্যাভ এ পকেট এক্সটেনশন, গুগল ক্রোম এক্সটেনশন আর কি। সো পকেট এক্সটেনশনটা ইয়া করা থাকলে, ইনস্টল করা থাকলে, ওই উপরে আর কি এক্সটেনশনটাতে তুই যদি ক্লিক করিস তাহলে ওইটা তোর পকেটে সেভ হয়ে যায়, এবং ইট অটোমেটিক্যালি কাম টু ইউর মোবাইল অ্যাপ। সো ওইটা আমার সেভ হয়ে থাকে। ধর আমি 10টা আর্টিকেল সেভ করে রাখলাম, 10টা আর্টিকেল আমার মোবাইলে চলে আসলো। সো ওইটা আমি যখন টাইম পাই, যখন আমার ডাউন টাইম যায়, তখন আমি 10টা আর্টিকেল পড়ে ফেলি। এটা হচ্ছে যখন আমি কোনো একটা কাজে রিসার্চ করবো। এটা ছাড়াও দৈনন্দিন লাইফে কিন্তু আমি পার্সোনালি যখন কোনো আর্টিকেল পাই, বাট আমি বুঝতেছি যে এই আর্টিকেলটা এইখানে পিসির সামনে বসে পড়াটা আমার জন্য টাফ, বা আমি পড়বো না, আই শুড সেভ ইট ফর লেটার। সো তখন হচ্ছে আমি ওইটা করে ফেলি। এটা গেল। এটা ছাড়াও পকেটে ইউ ক্যান এক্সপ্লোর
আর্টিকেলস অ্যান্ড ব্লগস অফ ইউর ওন ইন্টারেস্ট। সো বা তুই কোনো পার্টিকুলার অথরকে ফলো করে রাখতে পারবি, সো ওনার সবগুলা তুই পাবি। নাম্বার ওয়ান, তুই বিজনেস নিয়ে আর্টিকেল চাই সেটা পাবি। পকেটে 2021 এর বেস্ট আর্টিকেল বা ট্রেন্ডিং বিভিন্ন ধরনের ইয়া আছে, লাইক ইউটিউবের মতোই, জাস্ট ইউটিউব অফ ব্লগস বা আর্টিকেলস। সো তুই পকেট থেকেও পড়তে পারবি। সো এই সব কিছু মিলে আর কি একটা ব্লগের একটা সুন্দর জগৎ। আর সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে এটা যে পিসিতে বসে পড়বো না, আমি এটা পরে সেভ করে রাখবো, পকেটে সেভ করে রাখি, সো দ্যাট এটা আমার এখানে চলে আসতেছে। এবং যখন আমার ইয়া হয় তখন প্লাস হচ্ছে ধর তোর রিডিং মানে থাকে না, তোর জন্য পড়ে শোনাবে, এইরকম অপশনস আছে। প্লাস বেশ কনভিনিয়েন্ট অ্যাপটা। সবকিছু মিলে পকেট আমার সবথেকে আহ, আহ, ভালো লাগার একটা অ্যাপ, মানে যেটা আমার খুবই কাজে দেয় এবং আমি বেশ স্যাটিসফাইড পকেট এক্সপেরিয়েন্স নিয়ে আমার কোনো পড়াশোনা করার জন্য। এটা হচ্ছে আমার পকেটের একটা ছোটখাটো রিভিউ। দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই বুঝতে পকেট। পারছি ভাই, উই উইশ ইট উড। উই উইশ, ইনশাল্লাহ ওয়ান ডে ইনশাল্লাহ পকেট। আমি একটু দেখি পকেট কি গুগলের কোনো প্রোডাক্ট কিনা। আমার যতই ভালো জিনিস পাই আমি প্রতিদিন প্রতিটা ছবি স্ন্যাপসিড দিয়ে এডিট করি, বাট আমি লাস্ট আচ্ছা উইকে আচ্ছা আবিষ্কার করছি স্ন্যাপসিড হচ্ছে গুগলের। So আমার এখন মনে হয় যে আচ্ছা, আমি যেই জিনিস, এটা আমি জানতাম না, স্ন্যাপসিড গুগলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও পকেট কার্ডদের জানিস? আচ্ছা, পকেট কাদের? মজিলা। ও আচ্ছা, কি তাহলে রকমের। আইরনিক্যালি চিন্তা করেন যে হ্যাঁ হ্যাঁ আপনি ক্রোম চালান, মোজিলার ক্রোম হচ্ছে কম্পিটিটর। সেম, আমরা এই জিনিসটাই মাথায় আসলো। আমি ক্রোম থেকে পকেট ইউজ করি, বাট মজিলা না চালায় ক্রোম থেকে পকেট ইউজ করি। ব্যাপারটা কেমন হয়ে গেল? বাট স্টিল ওরা তো জিততেছে আলটিমেটলি। পকেটের যে যেই পরিমাণ, ধর যে তুই হুম ইউটিউবের হুম মতো হুম। না হইলে ইউটিউবের পরে সবচেয়ে বেশি টাইম আমার পকেটে যায়। সো যেই পরিমাণ টাইম আমি পকেটে কাটাচ্ছি ওই টাইমে তোদের রেভিনিউ আসতেছে অনেক। আহ, আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারছি। আর আরেকটা ভাই কাজ মানে আমি করি। আমি যেটা হ্যাঁ বলবো, আমি হুম হুম যেভাবে হচ্ছে হুম হুম ইনস্টাগ্রামটাকে এক্সপ্লোর করছি, আপনি জাস্ট হচ্ছে সার্চে গিয়ে ধরেন আপনি একটা টপিক লেখেন পার্সোনাল ফাইন্যান্স, হুম হুম। এরপর হচ্ছে আপনি এক্সপ্লোরে গিয়ে পোস্ট মানে পোস্টে চলে যাবেন। এরপর আপনি পোস্ট দেখে মানে আপনার অ্যাকাউন্ট দেখে ক্রিয়েটর সিলেক্ট করা লাগবে না, আপনি পোস্ট দেখে ক্রিয়েটর সিলেক্ট করবেন যে আচ্ছা এর জিনিসগুলো আমার পড়তে ভালো লাগতেছে, এই জিনিসগুলো আমার দেখে ভালো লাগতেছে, এরকম আর কি হচ্ছে ব্যাপারগুলা। ইনস্টাগ্রাম ইজ ভেরি ভেরি গুড, মানে ইনস্টাগ্রামের প্রতি আমার খুব একটা রং পারসেপশন ছিল, বাট ডে বাই ডে আমি বুঝতেছি যে পৃথিবীতে সবগুলা জিনিসই আসলে নিউট্রাল ভাবেই আসে, ইট ডিপেন্ডস আপন ইউ যে তুমি কিভাবে জিনিসটাকে ইউজ করতেছো। খুব জেনারিক একটা কথা বলে ফেলছি, বাট আসলে মানে কাইন্ড অফ বায়াসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আর কি। ডেফিনেটলি আই এগ্রি উইথ ইট, বিকজ ইনস্টাগ্রামের যে কত ধরনের সুন্দর সুন্দর ইয়ে আছে, প্লাস ধর যে তোর স্ন্যাপচ্যাট স্ট্রিক এই ব্যাপারটা নিয়ে আমার আগে বেশ গা জ্বলতো। বাট আমি একটা জিনিস এখন খেয়াল করলাম যে ওয়েন ইউ স্ট্রিক উইথ সামওয়ান ইন স্ন্যাপচ্যাট, ইউ গট টু নো ইচ আদার মোর, বিকজ সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় পলিশ সাইডটা দেখাই, বাট স্ট্রিক ইজ অ্যাবাউট হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন ইউর লাইফ। ইট ক্যান বি আ গুড ডে, ইট ক্যান বি আ ব্যাড ডে। তুই যদি দেখি যে স্ট্রিক মেনটেন করার জন্য সে তেমন কোনো ভালো ছবি বা মোটামুটি লেভেলের ছবি না দিয়ে জাস্ট অনেকে আছে না ব্ল্যাঙ্ক স্ক্রিন পাঠায়, তখন তোর বুঝতে হবে যে ওর ওই দিনটা তেমনটা ভালো যায় নাই। সো আই ক্যান ক্যাচ হিম অর হার আপ, যে কি ব্যাপার, তোমার তো আজকের দিনটা মনে হচ্ছে না যে ইউ আর সামথিং ইজ হ্যাপেনিং ইন ইউর লাইফ, সো ইজ এভরিথিং ওকে অর নট। সো স্ন্যাপচ্যাটের স্ট্রিকটা আবার এই দিক থেকে খুব বেশ সুন্দর, যে তুই তোর ডেইলি লাইফের ব্যাপারগুলো দেখাইস। আবার অনেকে আছে যে এইটা ধর যে এরকম ভাবে ইউজ করে যে একটা ভালো দিন গেল সে স্ট্রিক পাঠাচ্ছে বা সামথিং, এটা আসলে ডিপেন্ড করে, অনেক সাবজেক্টিভ। বাট আমার কাছে মনে হয়েছে ইফ ইউ হ্যাভ এ গুড ফ্রেন্ড যার সাথে স্ট্রিক করতেছিস, ইউ গেট টু নো হিম অর হার মোর উইথ দ্য স্ন্যাপচ্যাট স্ট্রিক, যেটা একটা অ্যামেজিং একটা পাওয়ারফুল টুলস বলে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়া। আয়মান কি তুই আমার সাথে আসিস? তুই আটকে আছিস অনেকক্ষণ থেকে। আয়মান আয়মান আই গেস চলে গেছে, সো আমাকে এখন একা একা পডকাস্ট চালাইতে হবে। না, আয়মান আমার চলে আসছে। আয়মান তুই আসছিস? হ্যাঁ আমি বের হয়ে গেছিলাম, আবার আসছি। সমস্যা নাই, আমি সলো পডকাস্ট করার জন্য ঘোষণা দিয়ে দিতে যাবো, এই সময় তুই চলে আসছিস। তুই কি আমার স্ন্যাপচ্যাট স্ট্রিকের কাহিনী শুনছিস নাকি তুই হ্যাঁ রেকর্ডিং হ্যাঁ, পর স্ন্যাপ থেকে না শুনবি? না আমি শুনছি, আচ্ছা আচ্ছা। শুনছি আপনি বলছেন যে এই যে স্ন্যাপচ্যাট স্ট্রিকে ইউ গট টু নো ইচ আদার বেটার। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা একটা ভালো জিনিস, এটা স্ন্যাপচ্যাটের।
এইটা হুম হুম স্ট্রিক নিয়ে আমারও নিজের কয়েকদিন আগে প্রবলেম ছিল। আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে কেন ভাই, অনেকে আছে স্ট্রিক করার জন্য স্ট্রিক করে, সো এটা তো আসলে হয় না। প্লাস আমি স্ট্রিকটা মেনটেন করতে পারি না, 20 দিন পর ভেঙে ফেলি, আমার খারাপ লাগতো এটা। বাট এখন একটু মাইন্ডফুলি ব্যাপারটা খেয়াল করতেছি। এটা একটা গেল, স্ট্রিক গেল। ইনস্টাগ্রাম নিয়ে আমরা কথা বললাম। ইনস্টাগ্রামে একটা বড় পাওয়ারফুল ট্রিক হচ্ছে যে যেহেতু ইনস্টাগ্রামের প্রত্যেকটা পোস্ট অলমোস্ট অল দ্য পোস্ট আর হ্যাশট্যাগ দিয়ে ইয়া করা হয়, তো এখানে হুম হুম ইজিলি হুম খুঁজে হুম। পাওয়া যায়। ফেসবুক কিন্তু আমাদেরকে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়, বাট কিওয়ার্ড অত এক্সাক্ট হয় না। বাট ইনস্টাগ্রামে যেহেতু না সবগুলা না পোস্টের সাথে ভাই, ইয়া, ফেসবুকের কিওয়ার্ড ইজ দা সবচেয়ে বাজে কিওয়ার্ড আই হ্যাভ এভার ইউজড। হুম, ওইটাই। সো ফেসবুকে পোস্ট সার্চ করাটা বেস্ট হবে না। একটা পোস্ট যদি আমি হারায় ফেলি, ওইটা পাওয়া প্রচন্ড টাফ। বাট হুম 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 ফেস ইনস্টাগ্রামে আমি চাই না এমন জিনিস আমি খুঁজে ফেলতে পারবো জাস্ট হুম উইথ হুম দা হুম। হেল্প অফ দা কিওয়ার্ড। এগুলো এইটা। আর হচ্ছে আরেকটা জিনিস আমি যেটা করি এক্স্যাক্টলি। সেটা হইতেছে, এন্ড হ্যাঁ হ্যাঁ, বল বল। ভাই মানে টকিং অ্যাবাউট সোশ্যাল মিডিয়াস, লেটস টক আ বিট অন দ্য মোস্ট আন্ডাররেটেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে, লিঙ্কডইন। আচ্ছা, সো লেটস টক অ্যাবাউট দা মোস্ট, কি বলে, আন্ডাররেটেড। আন্ডাররেটেড, হ্যাঁ মানে ভাই মোস্ট আন্ডাররেটেড বলে ভুল হবে, মোস্ট আন্ডাররেটেড ইন বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে আন্ডাররেটেড প্ল্যাটফর্ম কোনটা সোশ্যাল মিডিয়া? তো খুব সাবজেক্টিভ একটা আচ্ছা, কোয়েশ্চেন। আন্ডাররেটেড না, সবচেয়ে লেস ইউজড, আই গেস দেখতে হবে। যাই হোক, এটা একটা কোয়েশ্চেন আপনারা। লেস লেস ইউজড সোশ্যাল মিডিয়াটা আমরা ইউজ করি না আসলে। ওইটাই ওইটাই জানা, এমএসএন মেসেঞ্জার টাইপের কিছু একটা হবে, যেটা হয়তো আমরা চাই না। হ্যাঁ এনিওয়ে, হ্যাঁ সো হ্যাঁ। লেটস টক অ্যাবাউট লিঙ্কডইন। বাংলাদেশে সবচেয়ে আন্ডার ইউজ, আমরা আমাদের কাছে আন্ডার ইউজ, আন্ডার রেটেড সবকিছু দিয়ে লিঙ্কডইন এক নম্বরে। সেজন্য আমরা এটা নিয়ে কথা বলবো। সো আইমান, আইমান একটা এক্সপেরিয়েন্স শেয়ার করবি তোর। সো আমরা ওই এক্সপেরিয়েন্স থেকে আমরা মোটামুটি বুঝবো যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এন্ড হিডেন পাওয়ার অফ লিঙ্কডইন, যেটা তুই আমার সাথে কালকে শেয়ার করছিস। আচ্ছা, সো ওই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি। আর আমি বিশ্বাস করি এখন ওটা মানে শেয়ার করাটা সেফ, কারণ এখন পর্যন্ত যারা পডকাস্টটা শুনছে দে রিয়েলি ডিজার্ভ টু নো দ্যাট। যেহেতু ওটার কোনো প্রসপেক্ট এখন পর্যন্ত আসা বাকি, আমি এটা শেয়ার করতে একটু ইন্টিমিডেট ফিল করতেছিলাম, বাট দেন অ্যাগেন লেটস ডু ইট। সো আমি হচ্ছে রিসেন্টলি আমি আমার লিঙ্কডইন প্রোফাইল ভালোই আগে গুছাই, বাট লিঙ্কডইনে হচ্ছে রেগুলার হইতে পারতেছিলাম না। বাট আমি লিঙ্কডইনে সবসময় মানে লিঙ্কডইনে রেগুলার হইতে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে আমি নিজে পোস্ট করা, নিজে এঙ্গেজ করা। বাট অনেক আগে থেকে লিঙ্কডইন ফলো করি, লিঙ্কডইনের মানুষগুলোকে ফলো করি। আমার কাছে ইট ইজ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কারণ যেখানে আমি তাকাই, যেদিকেই আমি তাকাই, দেয়ার ইজ আ লট টু লার্ন। আর আই এম আ ক্রেভার ফর লার্নিং। সো আমার খুব ভালো লাগে লিঙ্কডইন। সো লিঙ্কডইনে অ্যাক্টিভ ছিলাম না বলতে আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে আমি নিজে অ্যাক্টিভ ছিলাম না। সো গত 7 দিন আগে হচ্ছে বা 10 দিন আগে এরকম একটা টাইম পিরিয়ড আছে, আমি ডিসকভার করি বা হচ্ছে আমার মনে হইছে যে হচ্ছে ইটস হাই টাইম আমি একটু লিঙ্কডইনে ভোকাল হই। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে নাকি ব্রেক করতেছে? কারণ আমি দেখতেছি আপনাকে পজ করতে, তার মানে আমার এটাই সমস্যা। এই যে তোর ভিডিও অফ হইলো, এখন পর্যন্ত তোকে শোনা গেছে প্রপারলি, বাট ওই তো আমি বুঝতে পারছি যে নেটে একটু গ্লিচ হয়েছে, বাট তোকে শোনা গেছে, তুই বলতে থাক। আচ্ছা আচ্ছা। সো এরপরে যেটা হয়েছে যে 7 থেকে 10 দিন আগে আমি হচ্ছে ঠিক করলাম যে আমি একটু লিঙ্কডইনে ভোকাল হই। ভোকাল হই বলতে আসলে আমি তো এক্সপার্ট না কোনো কিছুর, জাস্ট যে জিনিসগুলো জানি ওইগুলাতে একটু অপিনিয়ন দেওয়া, তারপর বিভিন্ন জিনিসে হচ্ছে নিজের অপিনিয়নটা শেয়ার করা, দ্যাটস দ্য মাচ আই ক্যান ডু। আরো যেটা করছি, আমি আমার লিঙ্কডইনের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছি। আমি আর একটু ওয়েল ডেকোরেটেড একটা প্রোফাইল পিকচার দিছি, যেটা লিঙ্কডইনে খুব প্রফেশনাল হিসেবেই ধরা হয়। যেমন আমার একটা স্মাইলিং ফেস উইথ আ সলিড ব্যাকগ্রাউন্ড টাইপের। তারপর লিঙ্কডইনের ব্যানারটা চেঞ্জ করা, মানে খুঁটিনাটি কিছু চেঞ্জ করছি আমার লিঙ্কডইন প্রোফাইলে। প্রোফাইলটা আর একটু সাজাইছি আমার এক্সপিরিয়েন্স গুলাতে, গিয়ে গিয়ে এডিট করে আমি লিটারালি লিখছি যে আমি আসলে কি কি করে আসছি। সো এইভাবে গুছানো টুছানোর পরে ইট রিয়েলি পেইড মি অফ, কারণ হচ্ছে একজন রিক্রুটার, আই শুড নট সে রিক্রুটার বিকজ শি ইজ দ্য সিইও অফ দ্যাট ভেরি কোম্পানি। সো একটা কোম্পানির সিইও হচ্ছে আমাকে লিঙ্কডইনে রিচ আউট করে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে জাস্ট 2 কি 3 মাস আগে আমি হচ্ছে ওই রিক্রুটারের কাছে অ্যাপ্রোচ করেছিলাম। আমি একটা অর্গানাইজেশনে বা কোম্পানিতে জব করি। সো ওদের আমাদের একটা ইভেন্টের একটা স্পন্সরশিপ প্রপোজালের জন্য তাকে আমি রিচ করেছিলাম, বাট she did not replied me then. এখন লিঙ্কডইনে তো বোঝা যায় না যে মেসেজটা সিন হয়েছে নাকি না, সো আমি এটা নিয়ে খুব আনশিওর যে উনি আমাকে সিন করেছেন নাকি না। বাট দেন अगेन when she texted me নতুন 3 আপডেটে days কিন্তু ago, বোঝা যায়। নতুন আপডেটে বোঝা যায়? আচ্ছা, আমি এখনো কেন বুঝতে পারি না? না না, আগেও বোঝা যেত না, এটা কি বললি? না, নতুন আপডেটে হচ্ছে তোর মেসেজ ডেলিভার্ড হইলে যে একটা
গ্রেটিক আসে, এটা আসছে যেটা আগে ছিল না। আগে হচ্ছে তোর হুম হুম গ্রেটিক হুম। আসতো না, বাট আগে বুঝা যেত ওই যে নামের এই যে মেসেঞ্জারের মতোই, মোটামুটি মেসেঞ্জারে যেমন বুঝিস তুই কেউ সিন করলে, এটাতেও বাট সেম। আমার না এই জিনিসটা হচ্ছে কেন জানি আমি মানে দেখি না, সেই জন্য আমি খুব কনফিউজড লাগে, মানে কারোর সাথে কনভারসেশন আগে গেলে খালি গ্রে টিকটাই আসে, ওই চ্যাট হেডটা নামের না মেসেঞ্জারের মতো, সেই জন্য খুব কনফিউজ থাকি তাহলে তুই যে আপডেট দেখলো করিস নাকি বা তুই দেখলো না। আবার তুই আনইনস্টল করে আবার ইনস্টল করিস বা আপডেট করিস, যে কোনো একটা আচ্ছা করবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। হ্যাঁ। সো এটাই আর কি। সো 3 দিন আগে যখন আপু আমাকে হচ্ছে নক দেয়, তো শি ওয়াজ সামথিং লাইক যে উনি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখছে, ইট অ্যাপিয়ার্ড ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি এক্সাইটিং টু হার, যে আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখে তার খুব ভালো লাগছে, তার মনে হয়েছে যে ইয়েস আই হ্যাভ ডান সামথিং দ্যাট হোয়াটস গ্রেট এক্সপিরিয়েন্স। তারপর সে আমার রিসেন্ট যে অর্গানাইজেশনে বা কোম্পানির হয়ে আমি কাজ করছি ওইটা নিয়ে উনি একটু প্রশংসা করলো। আর এটা নিয়ে যে উনি প্রশংসা করছে এটার বেসিস কিন্তু লিঙ্কডইন। আমি তাকে লিঙ্কডইনে যতটুকু শো করছি যে আমি কাজ করছি বা আমি আমার কাজগুলো যখন তুলে ধরছি তার সামনে, তখনই কিন্তু হচ্ছে সে আমাকে অ্যাপ্রিসিয়েট করার সুযোগটা পেয়েছে। সো এটাই আর কি, যে ওই লিঙ্কডইনের থ্রুতে উনি আমার প্রোফাইল দেখে আমাকে অ্যানালাইসিস করে ওনার ভালো লেগেছে, আর উনি তখন ওনার কোম্পানির একটা পজিশনের জন্য হচ্ছে আমি কাজ করতে আগ্রহী হব কিনা জিজ্ঞেস করেছে। সো ওইটার জন্য পরে হচ্ছে আমরা একটা মিটিং স্কেডিউল করি, যেটা 5 তারিখে আমরা দুইজন একটা মিটিং এ বসবো, দেন উই উইল ডিসকাস এন্ড নেগোশিয়েট দ্য ইনস এন্ড আউট অফ দ্য অফার। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট হিয়ার, ইভেন ইফ আই ডোন্ট মেক ইট, আই উইল বি প্রাউড অফ মাই সেলফ ফর মেকিং ইট আপ টু দিস পয়েন্ট, কজ আমি অ্যাপ্রোচ করি নাই, কিন্তু একটা কোম্পানির সিইও আমাকে অ্যাপ্রোচ করে জিজ্ঞেস করেছে যে আমি তাদের কোম্পানিতে কন্ট্রিবিউট করতে আগ্রহী কিনা। ইটস আ বিগ টাইম থিং ফর মি, আর এটা আমি করতে পারছি একমাত্র লিঙ্কডইনের জন্যই। সো মানে এই স্টোরিটা আমি বললাম টু এমফাসাইজ হাউ ইম্পর্টেন্ট লিঙ্কডইন ক্যান বি ফর ইউ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমার কাছে মনে হয় যে এবার তুই ভিডিওতে আয়। আমার কাছে মনে হয় যে তোর আহ, আহ, আজকালকার দিনে জগৎটা যেভাবে চেঞ্জ হচ্ছে, সো সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক বড় একটা জাজমেন্টাল প্ল্যাটফর্ম রিক্রুটারদের জন্য। এবং ইউ শুড নট বি জাজড বাই ইউর ফেসবুক অ্যাকাউন্ট, রাদার ইউ শুড বি জাজড বাই ইউর লিঙ্কডইন অ্যাকাউন্ট। সো লিঙ্কডইনকে সেকেন্ডারি সিভি কিন্তু অনেকে বলে, এবং অনেক কোম্পানি এটাকে একটা খুব বড় রকম একটা প্যারামিটার হিসেবে ধরে নেয় যে হোয়াট ইউ শেয়ার অ্যান্ড হাউ মাচ your activity align with the values of that particular company, that company then get interested or disinterested by you or to you. So আমার কাছে মনে হয় যে লিঙ্কডইনকে একটা সেকেন্ডারি সিভি হিসেবে ট্রিট করার সময় চলে আসছে অনেক আগেই। উই শুড স্টার্ট ইট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তুই যেটা বললি যে লিঙ্কডইন থেকে আমি যখন বের হই, তখন আই গেট এ লট অফ লার্নিং ইন মাই স্টোমাক। যে আমার কাছে মনে হয় আমি জব নিয়ে একটা ব্যাপার শিখলাম, ইন্টারভিউ নিয়ে শিখলাম, মানে কোনো টক্সিসিটি কম এখানে নাই বলবো না, টক্সিসিটি আছে, অনেকে ছবি টবি দেয়। Let me put it in this way, হুম যে হুম। লিঙ্কডইন is the Instagram of productivity. হ্যাঁ, ওইটাই। সো এখানে মানে অনেকে স্পিল তাই না, ওভার করে। হ্যাঁ ইনস্টাগ্রামে হচ্ছে মানুষজন বিউটি নিয়ে অনেক ফ্লেক্স করে, বা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, কে কত ভালো অ্যাপিয়ার করতে পারছে সেটা নিয়ে ফ্লেক্স করে। এখন লিঙ্কডইনে হচ্ছে মানুষজন সাকসেস নিয়ে ফ্লেক্স করে আর কি। ওইটাই। তো এটার আবার অনেক খারাপ দিক আছে, খারাপ দিকটা তো একটু পরে আসতেছি, বাট আপাতত একটু ভালো দিক বলি, গুণগান করি লিঙ্কডইনে। সেটা হইতেছে যে মানে সবাই আসলে শেখার মতো জিনিস ইয়া করে। সো ফেসবুকে গেলে যেমন একটা রেশিও আমাকে বের করতে হয় যে আমি কি ভালো জিনিস কয়টা দেখলাম, খারাপ জিনিস কয়টা দেখলাম। লিঙ্কডইনে আমার মোটামুটি 90%-এর উপর সবসময় রেশিও থাকে, নাম্বার ওয়ান। অনেকে আছে সন্ধ্যায় চা খাইতে গেছে সেই ছবি দেয়, যেটা দেওয়ার কোনো মানে লিঙ্কডইনে নাই, স্টিল দেয়, বাট ইউ ক্যান ইগনোর ইট। এবং এটা খুবই নেগলিজিবল নাম্বার, সো ইট শুড নট বি ডিসকাসড হিয়ার। বাট আমার কাছে মনে হয় যে লট অফ পিপল আর ডুইং অ্যামেজিং। খারাপ সাইডটা যদি বলি, সেটা হইতেছে লিঙ্কডইন আরো কিছু ভালো সাইড আছে, আমি ভালো সাইড যদি বলা শুরু করি তাহলে শেষ করা টাফ হবে। সবচেয়ে যেই অ্যামেজিং ফিচার লিঙ্কডইনের লাগে, লিঙ্কডইন হ্যাভ এ টপ নচ বট ইন দ্য মেসেঞ্জার, লিঙ্কডইন মেসেঞ্জার ফর দ্য অটো রিপ্লাই। সো লিঙ্কডইন এত সুন্দর করে বুঝে যে এখন আমার কি বলা উচিত। যখন বলবে যে যখন একটা কেউ অ্যাপোলজি চায়, সাথে সাথে নিচে লেখা উঠবে নো ওয়ারিজ, নো প্রবলেম, ইজ ওকে। যখনই কেউ থ্যাংক ইউ বলবে, নিচে ওয়েলকাম লেখা ওঠে। সো লিঙ্কডইনে লিটারেলি আমি খেয়াল করছি, লিটারেলি একটা ওয়ার্ডও টাইপ না করে অনেকক্ষণ একজনের সাথে চ্যাট করা যায়। সো দিস ফিচার ইজ অ্যামেজিং আমার কাছে মনে হয়, বিকজ এত সুন্দর একটা বট এটা কেউ কিন্তু পারে নাই। ফেসবুকে পারতো না, পারতো মানে মানে ফেসবুক কি চায় না, চায় তো, ডেফিনেটলি ফেসবুক কিন্তু পারে নাই, বা অন্যান্য গুলো পারে না। এই জন্য লিঙ্কডইন এর ব্যাপারটা আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগে, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হইতেছে হচ্ছে তোর
ধর যে তোর তোর অ্যাকাউন্টে গেলে যে কিছু ইউনিক ফিচার গুলো, একটা হইতেছে ওপেন টু ওয়ার্ক, এই ফ্রেমটা তুই অ্যাড করতে পারিস নামের পাশে। সো যাদের কাজ দরকার তাদের সাথে 10 মিনিট কনভারসেশন করে শোনার থেকে আমি যখন নাম দেখেই চিনে ফেলতেছি, বা সরি প্রোফাইল পিকচারটার ফ্রেম দেখে বুঝে ফেলতেছি যে হু ইজ ওপেন টু ওয়ার্ক অ্যান্ড হু ইজ নট। সো এটা কিন্তু আমাকে একটা খুব অনেক একটা বড় অ্যাডভান্টেজ দিচ্ছে। এত কথা বলা বা এত আইস ব্রেক করার টাইম যাদের থাকে না তারাই লিঙ্কডইনে থাকে দেখা যায় অনেক ক্ষেত্রে। সো এটা তাদের জন্য একটা খুবই ব্যাপার-স্যাপার। প্লাস হচ্ছে আই গেস লিঙ্কডইনে 25,000 মতো বা 25,000 কি 30,000 মতো কানেকশন এড করা যায়। ফেসবুকে যে সংখ্যাটা একদমই 5,000। সো ইউ হ্যাভ এ লট অফ কানেকশনস টু বি হ্যাডেড। এটা একটা বড় বিষয় যে তোর কোনো বাধা ধরা থাকতেছে না এবং তোর অত চিন্তা করতে হচ্ছে না, এবং কর্পোরেট ল্যান্ডস্কেপে আসলে শেখার মতো জানার মতো অনেক মানুষই আছে। সো 5,000 এর লিমিট দিয়ে দিলে অনেক প্যারা হইতো। এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে তোর বায়ো, এক্সপেরিয়েন্স, তোর লাইসেন্স এন্ড সার্টিফিকেট এগুলো শো করার জন্য খুব সুন্দর সেগমেন্ট গুলো আমার খুব ভালো লাগে, যেখানে ইউ ক্যান শো থিংস, মানে এটা আমার কাছে একটা শোকেজের মতো লাগে। সো যেটা ফেসবুকে যাইতে হলো তোকে প্রোফাইলে ঢুকে তোর পিকচার্স এ যাইতে হইতো, অনেক দিন আগে তুই কোন প্রাইস পাইছিস সেটা ছবি দেখে ওটার ক্যাপশন বা ওইটার কমেন্টিকে তোর কনটেক্সট বুঝা লাগতো, সেটা তুই পয়েন্ট আউট করতে পারতিস যে তুই এখানে কাজ করিস এত থেকে এত পর্যন্ত তোর অ্যাচিভমেন্ট গুলা নিচে, ইভেন তো ছবি বা ভিডিও অ্যাড করা যায় তোর যদি কোনো ছবি টবি থাকে। সো আমার আমার কাছে মনে হয় যে খুব সুন্দর। প্লাস লিঙ্কডইনে আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে যে তোর নিউজ পেপার আছে লিঙ্কডইনে অনেক। সো ইফ ইউ সাবস্ক্রাইব টু গুড নিউজ পেপার রিলেটেড টু ইউর কমন ইন্টারেস্ট, ওইখানে অনেক সুন্দর সুন্দর লেখা আসে। সো ইফ ইউ ক্যান সাবস্ক্রাইব টু মানে প্রপারলি, মানে যদি ভালোগুলাতে সাবস্ক্রাইব করা যায় যেগুলো অ্যাকচুয়ালি উইল অ্যাড ভ্যালু টু ইউর ইন্টারেস্ট, তাহলে ইউ গেট টু নো, মানে লিঙ্কডইনের নিউজ পেপার পড়ে ওই দিনের যে রিডিং এর যে পার্টটুকু, ওই দিনের শিখার যে পার্টটুকু, ওইটা করা সম্ভব। প্লাস সেভ করে রাখা যায় যদি ইউ ওয়ান্ট ফর দা প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই এখানে জানে যে কার কি ইন্টারেস্ট, সো ইউ ক্যান ফিল্টার আউট পিপল ভেরি ইজিলি। এবং এখানে কমন ইন্টারেস্ট যেটা যে ফর প্রোডাক্টিভিটি, ফর জব, ফর স্টার্ট আপ বিজনেস, এইসব সবার একটা কমন ইন্টারেস্ট আছে। সো ইটস এ মোর কিউরেটেড প্ল্যাটফর্ম। এবং মানে শেখার জিনিস বা ভালো জিনিস অনেক বেশি, রেশিওটা অনেক বেশি। সো সো অল ওভার লিঙ্কডইন, আমি লিঙ্কডইনের খারাপ সাইড বলবো, তার আগে তোর যদি কোনো ভালো সাইড অ্যাড করার থাকে বা খারাপ সাইড যদি তুই শুরু করতে চাইস। আম খারাপ বলতে আমার কাছে আসলে ভাই ওই একটা জিনিসই খারাপ লাগে, ওইটা হচ্ছে যে মানে আসলে এটার জন্য আমি প্ল্যাটফর্মটাকে দায়ী করব না, মানুষগুলাকে দায়ী করব। কিছু মানুষ আসলে প্ল্যাটফর্মটাকে একটু বোস্ট করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করে আর কি। বাট দেন এগেইন এই মানুষগুলো ফেসবুকে থাকলে সেম কাজ করতো, ইনস্টাগ্রামে থাকলে সেম কাজ করতো, তার টুইটারেও সেম কাজটাই করবে বলে আমার বিশ্বাস। সো এই জন্য প্ল্যাটফর্মটাকে আমি দোষারোপ করব না। ওভারঅল লিঙ্কডইন ইজ আ ভেরি অ্যামেজিং প্ল্যাটফর্ম টু মি, কারণ হচ্ছে মানে একটা জিনিস হচ্ছে লিঙ্কডইন লার্নিং এর কোর্স গুলাও অনেক টপ নচ, অনেক জোস ভাবে কিউরেটেড। সো কেউ যদি একটা লিঙ্কডইন প্রিমিয়াম নিয়ে নেয়, তার তার লিঙ্কডইন এর অ্যাডেড অ্যাডভান্টেজেস গুলার সাথেও সে হচ্ছে যখন লিঙ্কডইন লার্নিং এর অ্যাক্সেস পাবে, ইটস ভেরি ভেরি অ্যামেজিং। আমার মনে হয় লিঙ্কডইন লার্নিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড কোর্স প্ল্যাটফর্মস, কারণ অনেক ভালো ভালো কোর্স আছে লিঙ্কডইন লার্নিং এ। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে ওই কোর্স গুলা ডিরেক্ট অ্যাক্রেডিট করে লিঙ্কডইন প্রোফাইলে যে না এই ছেলে এই কোর্সটা করছে, একদম লিঙ্কডইন সার্টিফাইড টাইপের ব্যাপার স্যাপার। এইটা একটা। আরেকটা হচ্ছে যে লিঙ্কডইন প্রিমিয়ারের অ্যাডভান্টেজেস আসলে এন্ডলেস। আমি ওয়ার্ল্ডের যে কোনো টপ নচ একটা মানুষের সাথে, ওয়ার্ল্ডের যে কোনো টপ নচ একটা এন্টারপ্রেনারের সাথে আমি কানেক্টেড হইতে পারবো যদি আমার প্রিমিয়াম আইডিটা থাকে। আমি হচ্ছে মানে একটা লিমিট থাকে যে 5 জন পর্যন্ত আমি ইন পার্সন বা ইনমেইল মেসেজ পাঠাইতে পারবো, বাট প্রিমিয়ামে ওই লিমিটটা নাই। সো আই ক্যান অ্যাপ্রোচ টু এনিওয়ান এট এনি টাইম, আর তাদের কাছে ওইটা মেসেঞ্জারের মেসেজ রিকোয়েস্টের মতো পড়ে থাকবে না। আর তারাও যেহেতু ওয়ার্ক ড্রিভেন পারপাস ড্রিভেন মানুষ, তারাও হচ্ছে ওগুলা চেক করে রেগুলারলি। দে অলসো কিপ ট্র্যাক যে আমার মনে হয় লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে অনেক টপ নচ মানুষরাও ট্রাই করে সবার সাথে কানেক্টেড হইতে বা সবার অপিনিয়নটা নিতে। প্ল্যাটফর্মটা এইভাবে সাজানো হয়েছে, দ্য মোটিভ অফ দ্য প্ল্যাটফর্ম ইজ ওভারঅল ভেরি গুড। সো ওই তো মানে খারাপ দিক আমার কাছে আসলে বলার মতো তেমন কিছু নাই। ওই যে যেটা বললাম আর কি, যে মানুষজন আসলে যেভাবে ইউজ করে ওইটার জন্য মাঝে 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 তখন লিঙ্কডইন থেকেও বের হয়ে আসতে হয় ফর আ রিফ্রেশমেন্ট অর সামথিং আর কি। আপনি বলতে পারেন আপনার পার্টটা। না ওইটাই আরকি। আমার কাছে আই এগ্রি টু ইউর পয়েন্টস যে এত সুন্দর একটা ব্যালেন্স একটা স্পেস দিছে যে পিপল বিলিভ যে তুই কখনোই অনেক মানুষের সাথে কোনোদিনও ফেসবুকে কানেক্টেড হইতে পারবি না হয়তো। ফর দ্য সেক অফ এমন না যে তুই হইতে পারবি না বিকজ অফ ওদের লিমিট শেষ হয়ে গেছে। বাট তুই লিঙ্কডইন ইজিলি পারবি। আই হ্যাভ গট মেনি পিপল ইন মাই কানেকশনস যাদের সাথে আমার কাছে মনে হয় আমি কখনোই ফেসবুকে কানেক্টেড হইতে পারতাম না। আলী আবদালের সাথে আমি লিঙ্কডইনে কানেক্টেড। ফ্লেক্স
ফ্লেক্স, আলী আব্দালের সাথে আমি লিঙ্কডইনে কথা, আমি কোনোদিন আলী আব্দালের আমিও সাথে ফেসবুকে আসলে কানেক্টেড হতে কখনো পারতাম না। ফেসবুকে কানেক্টেড হওয়া সম্ভব ছিল না, বা এক্স্যাক্টলি। মেইল করলে তার মেইলের রেসপন্স পাবো কিনা। বাট এখন আলী আব্দালকে টেক্সট করলে কিন্তু তার নর্মাল মেসেজ ইনবক্সে চলে যাবে, এবং দিস ক্রেডিট ইজ নট আওয়ার্স, বা আমার তো দিস ক্রেডিট ইজ লিঙ্কডইনস, বিকজ লিঙ্কডইন ওই রকমের একটা স্পেস ক্রিয়েট করছে যেখানে আলী আব্দাল বা এই টাইপের মানুষ যারা আছে তারা সেফ ফিল করে যে তাদের সাথে কানেক্ট করা যায়। ওই যেদিকে ফেসবুক একটা বস্তি হয়ে গেছে, আই এগ্রি টু দা পয়েন্ট, ফেসবুক একটা বস্তি হয়ে গেছে আসলেই, মানে যেখানে কোনো মানে কি যে হয়, ও আপনি গড। এনআই চৌধুরীর সাথে এগ্রি করতেছেন? এনএচ চৌধুরীর সাথে এগ্রি করার কিছু না, আমি সেলফ ইন্ডিপেন্ডেন্টলি রিমেন এই কথাটা বলতে পারি না যে ফেসবুক একটা বস্তি হয়ে গেছে, বস্তি তো হইছে, এটা সবাই জানে। আচ্ছা, যে না জানে, যে হ্যাঁ, যে না স্বীকার করে, সে স্বীকার না করার জন্য করে না, বাট সবাই এটা বোঝে, হুম, বিকজ ইউ গেট এ ভেরি লেভেল প্লেইং ফিল্ড ইন ফেসবুক, যেটা সমাজে হওয়া উচিত না, যেখানে হুম, বিভিন্ন হুম, গ্যাপ হুম, থাকা উচিত। আমি গ্যাপ বলতে এটা বোঝাচ্ছি না যে সামওয়ান উইল বি পোর, সামওয়ান উইল বি রিচ, বাট ইন্টেলেকচুয়ালি পোর রিচ মানুষের মধ্যে একটা গ্যাপ থাকা উচিত, যেটা ফেসবুকে থাকতেছে না। ফেসবুকে গালিগালাজ, মানুষকে ট্রল করা, মানুষকে হিউমিলেট করা, এটা এত সহজ হয়ে যাচ্ছে। সো মানুষ ফেসবুককে অ্যাবিউজ হুম, করতেছে অনেক বেশি, এটা ফেসবুকের দোষ না, মানুষেরই দোষ আলটিমেটলি, আমার কাছে যেটা মনে হয়। তো লিঙ্কডইনের খারাপ সাইড বলবো, রাইট? লিঙ্কডইনের খারাপ সাইড হচ্ছে হ্যাঁ, ওইটাই, তুই যেটা বললি যে পোস্ট করা যে ব্যাপারটা, আমার কাছে ওইটাই মনে হয় যে তোর লিঙ্কডইনে কেউ 2 পাতায় স্ট্যাটাস লিখে লিঙ্কডইনে অথর হিসেবে আত্মপ্রকাশ করে, কেউ কোনো মতে একটা বিজনেস রান করে নিজেকে অন্টারপ্রেনার বা সেলফ মেড বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার, সেলফ মেড এই সেই বলে দাবি করে। সো লিঙ্কডইনের কচকচানি একটু বেশি। সো হুম, লিঙ্কডইনে ট্রু, কেউ যদি যায় নতুন, সে যদি একটা নন ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে যায়, সে পাগল হয়ে যাবে, লিটারালি পাগল হয়ে যাবে, কারণ সবাই অথর এখানে, সবাই অন্টারপ্রেনার, সবাই এখানে ইম্প্যাক্ট রাখতেছে সমাজে, সবাই এখানে দুনিয়া চেঞ্জ করতে আসছে। সো ওইটা ওভারওয়েলমিং। সো এটা হচ্ছে একটু যারা অনেক দিন ইউজ না করছে তাদের জন্য বোঝাটা টাফ, এবং তারা ক্যান বি ইজিলি চিটেড, তারা ক্যান বি ইজিলি মিস ইউজ, তারা ক্যান বি ইজিলি ম্যানিপুলেটেড। সো এইটা একটা সমস্যা যে সবাই একটি প্ল্যাটফর্মটাকে একটু ওভারওয়েলমিংলি সাকসেস দেওয়া ভরা রাখছে, যেটা আসলে না, বাস্তব জীবনটা অন্যরকম। তো এটাই আর কি। লিঙ্কডইন হচ্ছে হুম, সাকসেস এর ইনস্টাগ্রাম মাঝে মাঝে হয়ে যায় আর কি, যেটা হওয়া উচিত না, মানে এত বেশি ফিল্টার্স এন্ড মেকআপস ওভার ইওর ওন অ্যাচিভমেন্ট, যে কোনটা তুমি আসলে কতটুকু পারো এটা জাজ করাটা মাঝে মাঝে টাফ হয়ে যায়, এত মানুষ এত পোস্ট করে। তো এটা হচ্ছে লিঙ্কডইনের খারাপ সাইড। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা ভালো সাইড যদি ভাই আরেকটু আমি টানি, হ্যাঁ, ওইটা হচ্ছে হুম, যে মানে আমার মনে হয় যে লিঙ্কডইন, কারো যদি একটা গোছানো লিঙ্কডইন আইডি থাকে, ইট গিভস দ্য রিক্রুটার্স আ সেন্স অফ বিলিভ যে না, দিস পারসন ইজ কমিটেড টু গ্রোথ। এই জন্য আমি অনেক জায়গায় হচ্ছে জব অ্যাপ্লিকেশন গুলাতে দেখি যে একটা বক্স থাকে যে লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল তারা চায়। হুম, হুম। সো ওইটা যারা ফিল আপ করতে পারে, আর ফিল আপ করার পর যাদের আইডি ঘুরে ওদের কাছে মনে হয় যে না, মানুষটা ইন্টেলেকচুয়াল এন্ড হি ইজ, মানে ব্যাপারটা এটাও সমস্যা না দ্যাট ইউ আর নট দ্য বেস্ট ওয়ান ইন দ্য রুম, ইউ ক্যান নট এভার বি দ্য বেস্ট ওয়ান ইন দ্য রুম, everyone is at their own pace to become the best. The problem is if you are not committed to growth. সো ওইটাই হচ্ছে আমার মনে হয় রিক্রুটাররা চেক করে আর কি, যে লিঙ্কডইনে যারা আছে একটা গুছানো অ্যাকাউন্ট থাকা মানে হি ফিলস দ্য আর্জ যে না, আমার হচ্ছে এই কমিউনিটিটার মধ্যে এখানে যেভাবে সবাই থাকে এরকম ওয়েল ম্যানার্ড হয়ে থাকা লাগবে। প্লাস নট অনলি গোছানো জিনিস থাকা, আমার কাছে মনে হয় অ্যাক্টিভ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি কি হুম, পোস্ট, তোমার হুম, লাস্ট হুম, পোস্টটা কত মাস আগে, ইট ম্যাটার্স, বিকজ আলটিমেটলি আমি জাস্ট মানুষের কাছ থেকে মানুষের পোস্ট পড়তেছি, দ্যাট ডাজ নট মেক ওয়ান এ ভেরি গুড অফ এ লিঙ্কডইন ইউজার। আমাকে নিজেকেও পোস্ট করতে হবে, আমি যাই পারি শেয়ার করতে হবে, মানুষের সাথে কানেক্ট করতে হবে, মানুষের কমেন্ট সেকশনে উপস্থিত থাকতে হবে, এবং লিঙ্কডইন কিন্তু একমাত্র প্ল্যাটফর্ম যেখানে কারো প্রোফাইলে ঢুকে তার অ্যাক্টিভিটি চেক করা যায়, সে কি কি লাইক করছে, সে কি কি হুম, কমেন্ট করছে। সো এখানে আরো এক্স্যাক্টলি। খুব ভালোভাবে দেখা যায় এটা, বিকজ লিঙ্কডইন বিশ্বাস করে যে লিঙ্কডইনে মানুষ এমন জিনিসই কমেন্ট করে যেটা আরেকজনের কাজে আসবে, ওইটা অতটা প্রাইভেট কিছু না। সো লিঙ্কডইন এই জন্যই অ্যাক্সেসটা কিন্তু দিয়ে রাখছে, আদারওয়াইজ ওরা দিত না। সো ওইটাও একটা ফ্যাক্টর, যেহেতু অ্যাক্টিভিটি দেখা যায়, তার মানে কি ইউর অ্যাক্টিভিটি ম্যাটার্স। সো যেহেতু মাই অ্যাক্টিভিটি ম্যাটার্স, সো আই শুড বি মোর অ্যাক্টিভ। সো এইভাবে ব্যাপারগুলো ইনফার করেই আসলে লিঙ্কডইন ইউজ করা উচিত। যে সো আমার ব্যাপার। মনে হয় ভাই আমরা পডকাস্টে একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। আর অ্যাবসলিউটলি। আমাকে আজকে নেট অনেক বাগ করছে।
ওয়াইফাই থেকে ডেটা, ডেটা থেকে ওয়াইফাই, ডেটা থেকে ওয়াইফাই, এরকম করতে করতে আমরা এট লাস্ট এপিসোডটা শেষ করতে পারলাম। জানি না পোস্ট প্রোডাকশনে কি অবস্থা হবে, বাট দেন अगेन ইট ওয়াজ আ ভেরি ভেরি অ্যামেজিং পডকাস্ট। আমার মনে হয় যে আমার কথা বলে অনেক ভালো লাগছে। Same here. So please subscribe so that Ayman can buy a 5G router এবং can be flawless, মানে পুরোপুরি ফ্ললেস থাকতে পারে নেক্সট এপিসোড থেকে। এন্ড উইথ দ্যাট বিং সেড উই আর কনক্লুডিং। যারা যারা এ পর্যন্ত সাথে ছিলেন অনেক অনেক ভালোবাসা। নেক্সট এপিসোড আশা করি খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। আমরা আর মাসুদের মতো করব না। সো নেক্সট এপিসোডের ভরসায় মানে নেক্সট এপিসোডে আশা আপনারা থাকেন। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ। আইমান যদি কিছু বলিস লাস্ট। না, এটাই আজকে হচ্ছে আমরা এমন কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলছি যেগুলো নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলবো বলে আমরা মানে আমরা আসলে চাই এপিসোড গুলা করতে, বাট সময় সুযোগে আমরা পারতেছি না। আমি ইনশাআল্লাহ কিন্তু আমরাও একদিন পরীক্ষার মধ্যে রেগুলার আসছি, হব। আমি কিন্তু পরীক্ষার মধ্যে হ্যাঁ, আসছি। রিমেন ভাই পরীক্ষার মধ্যে আসছে, আমার সামনে মিড টার্ম পরীক্ষা মাথার উপর ঝুলতেছে। স্টিল উই আর আমরা আমরা যেহেতু এই আড্ডাটা একবার না একবার দিতামই, না হলে আমাদের ভাত হজম হইতো না। সো উই ডিসাইডেড যাচ্ছে একটা এপিসোড করে ফেলি। সো উইথ ইউর লাভ এন্ড অ্যাডোরেশন আমরা আজকের এই পডকাস্টটার এই এপিসোডটা এখানে শেষ করতেছি। হোপ দ্যাট ইউ উইল টিউন ইন ফর মোর। সো টিল দেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।